সরাসরি আজকের ১ম ঘটনায় চলে যাব এবং যথারীতি এই ঘটনাটি একটা ইমেইল এবং এই ইমেইলটাতে আমি এখন যাচ্ছি। আশা করছি যে ইমেইলটা আপনাদের ভালো লাগবে। তো আমার হাতে আজকে ৩ টা ইমেইল আছে। আমি দেখি কয়টা পড়া যায় এবং ৩ টা ইমেইলই পাঠিয়েছেন আপনারা এবং সেই ইমেইলগুলোই আমি এখন আপনাদের পড়ে শোনাবো। ১ম যে ইমেইলটি পাঠিয়েছেন তার নামটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের জানিয়ে দিচ্ছি। আচ্ছা, যেভাবে লিখেছেন সেটাও পড়ে শোনাচ্ছি একইভাবে। রোহান, ওকে। রাসেল ভাই, আমার নাম রোহান। আমার বাসা খুলনায় দিঘলিয়া জেলার দেয়ারা গ্রামে। আশা করি আপনি ভালো আছেন। ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা। আমি তখন অনেক ছোট যখন ঘটনাটি ঘটে। আমার বাবা অনেক ধার্মিক মানুষ ছিলেন ছোটবেলা থেকেই। প্রতিদিনই নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তেন ও সুন্দর আতরের গন্ধে এবং রাত জেগে তেলাওয়াত করতেন। একদিন বাবা কোরআন তেলাওয়াত করছেন। হঠাৎ তিনি অনুভব করেন পুরো রুমটা সুন্দর আতরের গন্ধে ভরে গেছে। আতরের গন্ধটা অনেক তীব্র হচ্ছে ধীরে ধীরে। হঠাৎ করে কারেন্ট চলে যায়। বাবা মোম জ্বালিয়ে তেলাওয়াতে মগ্ন ছিলেন। তিনি তখন দরজা খুলে যাবার শব্দ পান এবং পেছনে ফিরে দেখতে পান সাদা কাপড় পরে একটি মেয়ে আসছে এবং অনেক সুন্দর দেখতে বাবার ভাষ্য মতে। মেয়েটি জায়নামাজের পাশে বসে এবং বাবাকে বলে, আপনার কণ্ঠস্বর অনেক সুন্দর। মেয়েটিকে দেখে বাবা অত্যন্ত ভয় পান এবং তিনি দৌড়ে পাশের রুমে গিয়ে আমার দাদির কাছে এসে অজ্ঞান হয়ে যান। সেদিন রাতে বাবা আর নামাজ পড়েন না। দাদির পাশেই ঘুমিয়ে রাত পার করেন। এরপর থেকে বাবা যেদিনই কোরআন তেলাওয়াত করতেন সেদিনই মেয়েটি আসত। ফলে বাবা অনেক ভয় পেতেন, যার ফলে দাদি বাবাকে এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুরের কাছে জিন ছিল। হুজুর জিনের মাধ্যমে জানতে পারেন যে মেয়েটি আসতো সে পরী সম্প্রদায়ের ছিল। সে বাবাকে পছন্দ করত, বাবার কোরআন তেলাওয়াত অনেক পছন্দ করত সে, কিন্তু সে আবার কোনো ক্ষতি করতো না। হুজুর দাদিকে বলল বাবাকে বিয়ে করিয়ে দিতে। যেই ভাবা সেই কাজ, বাবাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। বিয়ের পরে কাহিনীটা ভিন্ন ছিল। আমাদের ঘরে একটা মাটির বড় কাঁঠাল টাইপের মাটির ব্যাংক ছিল। প্রায়ই হতো কি, ব্যাংকে পয়সা ফেলার শব্দ হতো। এতে বাবা একটু চিন্তিত হলেন। এমনকি বিছানার নিচে থেকেও কুটকুট কুটকুট শব্দ, যার ফলে বাবা বিছানা থেকে নেমে বিছানার নিচে কে আছে সেটা দেখার জন্য চেক করলেন। তিনি বিছানার নিচে উঁকি দিয়ে দেখতে পেলেন একটা মেয়ে বসে আছে, বাবার দিকে তাকিয়ে আছে এবং হাতে একটি সাপ রয়েছে। সেটি দেখা মাত্র বাবা অনেক ভয় পেয়ে যান। একটি মেয়ে বিছানার নিচে, হাতে একটি সাপ, এবং মেয়েটির সাপ বাবার গায়ে ছুঁড়ে মারে। এই সাপটি বাবার হাতে কামড় দেয়। পরবর্তীতে বাবার পুরো শরীর নীল হয়ে যায় এবং ওঝা ডাকিয়ে সেই সাপের বিষ নামানো হয়। ওঝা বাবাকে একটা তাবিজ দেয়। এরপরে তেমন আর কিছু হয়নি অনেকদিন। বাবা তার শ্বশুর বাড়ি বেড়াতে যান। কিছুদিন পর সেখানে গিয়ে একদিন পুকুরে গোসল করতে গিয়ে বাবা হাতের তাবিজটি হারিয়ে ফেলেন। বাসায় এসে তিনি লক্ষ্য করেন যে তার তাবিজ হারিয়ে গেছে। সেদিন রাতে বাবা রাতের খাবার শেষে যখন শুয়েছিলেন তখন হালকা তন্দ্রা এসেছে। তিনি লক্ষ্য করলেন একটা বোরকা পরা মহিলা বাবার একদম মুখের ওপর শূন্যে ভেসে আছে। এটা দেখা মাত্রই মহিলাটি বাবার গলা চেপে ধরেন এবং বাবা গোঙাচ্ছিলেন। এমন সময় আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু বাবাকে ধাক্কা দিতেই সেটা গায়েব হয়ে যায়। পরের দিন উঠে নানিকে ব্যাপারটি জানানো হয়। নানি বাবাকে বলেন, তুমি ওই মেয়েটি আসলে বলবে তোমার বউ আছে, সংসার আছে, তুমি তার সাথে যেতে চাও না, সে যেন চলে যায়। আমাদের নানির বাড়ি অনেক বড় বাগান ছিল। বাবা ওই দিন বিকেলে বাগানের দিকে যান। তখন ফলের মৌসুম ছিল। বাগানের দিকে গিয়ে ভেতরে অনেক দূর থেকে দেখতে পান সাদা কাপড় পরে একটা মেয়ে ভেসে ভেসে আসছে।
বাবার কাছে এসে মেয়েটি বাবাকে বলে, আমি তোমাকে আমার দেশে নিয়ে যেতে চাই। তখন বাবা দাদির দাদি নানির বলা কথাগুলো মেয়েটিকে বলে যে তার সংসার আছে, তার স্ত্রী আছে, তাকে যা ও ছেড়ে দেয়। যার ফলে মেয়েটি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে বাবাকে সজোরে আঘাত করে। সেখানে বাবা জ্ঞান হারিয়ে ফেলে। বাবাকে খুঁজে না পাওয়ায় মামারা বাগানে গিয়ে বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে এবং ধরে নিয়ে আসে। ওই দিন বাবাকে নানি বাড়ির এলাকায় বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বাবাকে দেখে আসনে বসেন এবং বলেন, ওই মেয়েটি বাবাকে অনেক পছন্দ করে এবং বাবাকে নিয়ে যেতে চায়। যার কারণে বাবা যখন বিয়ে করেছে এটি জানতে পারে, তখন সে নানাভাবে বাবাকে ক্ষতি করার চেষ্টা করতে থাকে। এমনকি সেদিন বিছানার নিচে সাপটি বাবার গায়ে ছুঁড়ে যে মেরেছিল, বাবাকে মেরে ফেলার জন্যই সেটি করেছিল। হুজুর বলল, একটি তাবিজ এবং গোসল দিলে এটি থেকে রেহাই পাওয়া যাবে। এই জন্য 7 ঘাটের পানি, গোলাপ জল, হুটের পানি পড়ে সবকিছু ঠিক করা হলো এবং প্রাণীর চামড়া দিয়ে তাবিজটি লিখে সেই তাবিজ ব্যবহার করতে দিলে পরবর্তীতে বাবা সেই জিনিসগুলো ব্যবহার করে এবং আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এরপরে একদিন বাবাকে স্বপ্নে দেখানো হয় সেই ব্যাংকটি ভাঙার জন্য। পরের দিন বাবা, আমি তখন যথেষ্ট বড় হয়েছিলাম, আমি, বাবা, আম্মু সবার সামনে ব্যাংকটি ভাঙতে থাকেন। ভাইয়া সেটা যখন ভাঙা হয় তখন অনেক পুরনো সময়ের কয়েন পাওয়া যায়। এমনকি অনেক জিনিস পাওয়া যায় যে আগে যেগুলো আমরা দেখিনি। পরে বাবা সেই জিনিসগুলো কোনো হুজুরকে দেখান না, সেগুলো নিজের কাছে রেখে দেন এবং এটাই ছিল ঘটনা। পছন্দ হলে পড়ে শোনাবেন। তো আমি এটা ঘটনাটা লিখেছেন হচ্ছে মুনতাসির ফুয়াদ রোহান এবং খুলনা থেকে ঘটনাটি পাঠিয়েছেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা বিভিন্ন জায়গায় শুনি, বিভিন্ন জায়গায় আহ বিভিন্ন বই পড়ে জানি, কত বড় বড় লেখক তারা লিখছেন এবং সেগুলো পড়ে আমরা আনন্দিত হচ্ছি, ভয় পাচ্ছি। আমাদের হলিউডে যে সমস্ত হরর ফিল্ম তৈরি হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত ওয়েব সিরিজ দেখছি, সেগুলো দেখে আমরা ভয় পাচ্ছি এবং কত মেধা সম্পন্ন মানুষ তার পেছনে আছেন একটা ফিল্ম বানাতে। আর আমাদের এইখানে আমাদের বাংলা ভাষায়, আমাদের বাংলা সাহিত্যে ভয়ের গল্পের তো কোনো অভাব নেই, ভয়ের ঘটনারও কোনো অভাব নেই। এবং আমাদের বাঙালি একজন যে কোনো একটা জায়গায়, যে কোনো জায়গা থেকে, এটা তো খুলনা, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল বা সিলেট নয়, যে কোনো প্রত্যন্ত অঞ্চলেও একজন মানুষ তার ঘটনা লিখে পাঠিয়ে, খুব স্বাভাবিকভাবে লিখে পাঠিয়ে ভয় ধরে দিচ্ছেন। গত 9 বছর ধরে, 9 বছরের বেশি সময় ধরে আমরা এই ব্যাপারগুলো ঘটতে দেখেছি এবং আমি খুবই আই এম প্রাউড অফ ইউ, আপনারা যারা ঘটনা পাঠান তাদের জন্য। এবং আমি সত্যিই খুবই গর্বিত যে আমার মনে হয় যে এই লেখাগুলো যদি আমার কাছে না আসতো আর আমি যদি পড়ে না শোনাতাম, অনেকে তো জানতেই পারতেন না যে প্রত্যেকটা মানুষের মধ্যে আশ্চর্য রকমের একটা ক্ষমতা আছে। প্রত্যেকটা মানুষ একজন স্টোরি টেলার, যিনি তার ঘটনাগুলোকে চমৎকারভাবে লিখে পাঠান এবং লিখতে পারেন। আজকের ঘটনাটি চিন্তা করে দেখুন যে আপনি অন্ধকার ঘরের মধ্যে হঠাৎ করেই যদি আপনার এরকম হয় যে আপনি আপনার খাটের নিচ থেকে কোনো শব্দ শুনতে পাচ্ছেন এবং সেই শব্দ শুনে খুব আপনি আগ্রহ ভরে আপনি দেখতে গেলেন যে এই শব্দটার উৎস কি বা এই শব্দটা কোথা থেকে আসছে, কি হবে? আপনি তাকালেন এবং দেখলেন একটি মেয়েকে, যেই মেয়েটা কিনা একটা সাপ হাতে নিয়ে খাটের নিচে বসে আছে। আপনি চিন্তা করতে পারেন যে একটা মেয়ে সে খাটের নিচে সাপ হাতে নিয়ে বসে আছে এবং আপনি তাকে দেখা মাত্র সে আপনার গায়ে সাপটাকে ছুঁড়ে মারছে। এর চেয়ে ভয়ের দৃশ্য পৃথিবীতে আর কি হতে পারে? আমি এটা যখন পড়ি তখন খুব শিউরে উঠেছিলাম। বা তিনি তারপরে যে বর্ণনাটা দিয়েছেন যে একজন বোরকা পরা মানুষ, মহিলা, তার একদম মুখের সমান্তরালে সেই মানুষ, এইটা আমি যদিও শুনেছি, কিন্তু আমি এই দৃশ্যটা কল্পনাও করতে পারি না যে তিনি যেটা বলছেন যে সাপ হাতে একটা মেয়ে বিছানার নিচে বসে আছে। কি ভয়ঙ্কর দৃশ্য, তাই না? এটাই তো আমার মনে হয় যে এরকম ঘটনা আপনাদের কাছেও আছে এবং আমি বিশ্বাস করি যে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনারা সেই ঘটনাগুলো আমাদের পাঠিয়ে দেবেন। আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটে, কোনটা সত্যি কোনটা মিথ্যা হয়তো আমরা বুঝি না।
বা কোনটা আসলে ভয়ের, কোনটা ভয় পাওয়া উচিত, কোনটা ভয় পাওয়া উচিত না সেটাও আমরা জানি না। বাট এইরকম ঘটনা কিন্তু প্রতিনিয়তই আমাদের সাথে ঘটে চলেছে এবং ঘটছে এবং আগামীতেও ঘটবে। আশা করছি যে আপনি আপনি সেই ঘটনাগুলো আমাদের লিখে পাঠাবেন। এবং আমি আজকের ঘটনাটা পড়ে সত্যি খুবই খুবই মুগ্ধ হয়েছি। আমার মনে থাকবে যে 7 হাতে খাটের নিচে একটি মহিলা বা বাচ্চা, একটা মেয়ে বলেছে, সেই মেয়েটি বসে আছে। চমৎকার। তো চলুন আমরা পরবর্তী ঘটনায় যাব। তবে তার আগে আমি দেখব যে আমাদের ফেসবুকে যারা লিখছেন তারা কি লিখছেন, এবং আমি একটু সেটা দেখি। আমাদের যে ভূতাসুমে যে পেজটা রয়েছে সেই পেজে অনেকেই অনেক কিছু আমাদেরকে লিখছেন, এবং আমাদের এই পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.bhutasum.rascal, এবং আমাদের যে পেজটা, এই পেজটাতে আমাদের আজকের যে পোস্টটা, সেই পোস্টটা আমি কেন যেন এখনো দেখতে পাচ্ছি না, কিন্তু এটা পোস্ট করা হয়েছিল। আচ্ছা, আমি না হলে আরো একবার করে দিব। আমাদের যে রেডিও ফুর্তি যে পেজটা, সেখান থেকে বরং আমি কিছু মেসেজ আপনাদের পড়ি, কিন্তু আমি আজকে এখানে পোস্ট করেছিলাম। আমি আরেকবার চেক করে দেখে নিব যে কেন পোস্টটা হলো না, এবং কিছুক্ষণের মধ্যে আমি সেটা ঠিক করে দিচ্ছি। তো আমাদের এইখানে আজকের যে পোস্ট, সেইখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই লিখছেন যে আজকে ঘূর্ণিঝড়ের জন্য খুব টেনশন হচ্ছে, কেননা আমার বাড়ি বরগুনা জেলায়, এবং তার অনেক কথা মনে পড়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমরা মানে সবাই আপনাদের জন্য দোয়া করছি, এবং আশা করছি যে খারাপ কিছু ইনশাল্লাহ হবে না। তবে সবাই সতর্ক থাকবেন। 5 জন কক্সবাজার সবার এবং সবাই শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও পার্থ, এছাড়া আমাদের সাথে আছেন ময়মনসিংহ থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, নীল আশা আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সিয়াম সহ আরো অনেকে। এছাড়াও মিরপুর থেকে আছেন আমাদের সঙ্গে ইয়ামিন এলান, আছেন ইফান আহমেদ ইমরান সহ আরো অনেকে। আমি মেসেজগুলো একটু পরে পড়বো। আমি দেখেছি কেন পোস্টটা হলো না। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে আসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আরেকবার বলতে হবে। আমি অসীম যাতায়াত একটু জি স্টোরি ঘটনা চলে এসেছি। জি চাকরির সুবাদে আমি ঢাকা থেকে চিটাগাং যাওয়া একটা ছিল। তো আমি ঢাকা থেকে চিটাগাং যাওয়ার উদ্দেশ্যে আপনার মতিঝিল আরামবাগে বাস কাউন্টারের এখানে দাঁড়িয়েছিলাম। তো আমি আসলে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি। তো আমার পরিচিত কিছু আপনার অ্যাম্বুলেন্সের ডাক্তার ড্রাইভার ছিল। তো ওইখান থেকে ওই আরামবাগের স্টেশন থেকে আমার একটা পরিচিত অ্যাম্বুলেন্সের ড্রাইভার বললো যে ভাই কোথায় যাবেন, তো আমি বললাম যে আমি চিটাগাং যাবো। তো বললো যে আমি তো ওখানে যাচ্ছি, ঢাকা মেডিকেল থেকে শুধু একজন লোক নিবো, তারপর আপনার সাথে একসাথে চলে যাই। আমি বললাম ভাবলাম ঠিক আছে, ওকে একজন যদি কোম্পানি দেয় সাথে অ্যাম্বুলেন্সে চলে গেলে তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো আমি ওর সাথে গাড়িতে উঠে অ্যাম্বুলেন্সে উঠে ঢাকা মেডিকেল যাই। যাওয়ার পর ওখানে দাঁড়িয়ে একটু চাটা করি। এর মধ্যে দেখি যে একটা কফিন অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে আসা হচ্ছে। তো আমি জানতাম না যে আসলে অ্যাম্বুলেন্সে কি যাচ্ছে। আমি ভাবছিলাম হয়তো রুগী বা কোনো অন্য কিছু যাচ্ছে। এই কফিন বা লাশ যদি কিছু জানা হতো তাহলে আমি অবশ্যই যেতাম না, কারণ আমি এগুলোতে একটু ভয়ে থাকি। তো আপনার যখন কফিনটা দেখি তখন দেখি যে আপনার কফিনটা সম্পূর্ণ মানে ইনটেক করা। কফিনটা ভিতরে ঢোকানোর পরে টাকা আমি ড্রাইভারকে বললাম যে তুমি এটা কি উঠাইলা, সবাই কফিন। পরে বললাম যে লোকজন কি সাথে যাবে না, না আসলে ডেড বডি পরে মারা গেছে, সরি আপনার আত্মহত্যার ইসের। তো আপনার এটা নিয়ে যেতে হবে। তো যথারীতি ও গাড়িতে ওঠানোর পর গাড়ি স্টার্ট করলো। গাড়ি স্টার্ট করার পর আমরা কুমিল্লা না সরি 14 গ্রাম পর্যন্ত নরমালি যাই। 14 গ্রামে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়ার জন্য রাস্তা ব্রেক নিই। ব্রেক নেওয়ার পর আপনার রাস্তার পাশে হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ওইখান থেকে গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পর ওইখান থেকে ওইখানে যারা আসছে তারা জানে যে ওইখানে যে রাস্তাগুলো ওগুলাতে আপনার গাড়ির যে গতিবেগ ঘন্টায় কমপক্ষে 90 100 এরকম পাওয়ার থাকে। তো আমাদের গাড়িতে মানে শো করতেছে 90 কিলোমিটার পাওয়ার, 90 কিলোমিটার পাওয়ার শো করতেছে আর কি গাড়ি গতিবেগ। বাট মানে আমাদের কাছে মনে হচ্ছে গাড়ি আরো অনেক স্লো যাচ্ছে। মানে শো করতেছে 90 কিলোমিটার পাওয়ার, কিন্তু মনে হইতেছে 40 কিলোমিটার পাওয়ার গাড়ি যাচ্ছে।
আর গাড়িতে আমরা দুজন আর ডেড বডি একটা, তিনটা। বাট মনে হইতেছে যেন 4-5 জন আমরা গাড়িতে আসছি, বা গাড়িটা আরো লোড। তো শরীরটা একটু ভালো ভালো লাগতেছিল। তো ড্রাইভারের দিকে আমি তাকাচ্ছিলাম, ড্রাইভার বলতেছে ভাই আপনি অন্যদিকে তাকিয়ে ই করেন না, আপনি সামনের দিকে তাকিয়ে দেখেন, কোনো দিকে তাকানোর দরকার নেই, আপনি আপনার মতো ই করেন। তো আমি কানে হেডফোন লাগিয়ে মানে একটু চোখে তন্দ্রার মতো আসছিল, তো আমি মানে চেয়ার সাথে ই করে শুয়ে শুয়ে গেছিলাম। তো কখন যে চোখে হালকা ঘুম আসা পরে আমি বুঝতে পারিনি। তো একটু সামনে যাওয়ার পর আইল্যান্ডের উপর দিয়ে মনে হয় দেখে নাই, বা ও কি ওয়ার্ডস আমি যেমন বলতে পারবো না, আইল্যান্ডের উপর দিয়ে ব্রেক না করে আপনার গাড়িটা স্ট্রেট মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এগিয়ে নিয়ে যাওয়ার পর আইল্যান্ডের উপর দিয়ে যাওয়ার সাথে সাথে আপনার প্রচন্ড একটা ঝাঁকুনি অনুভূত হয়, আমার মাথাটা গিয়ে অ্যাম্বুলেন্সের যে ছাদের সাথে বাইক, হ্যাঁ। তো প্রচন্ড ব্যথা হয়, ব্যথা পাওয়ার সাথে সাথে ড্রাইভার জিজ্ঞেস করলো কি হয়েছে? তো ভাই কিছু দেখেন না? আমি না, তো না দেখলে থাক, সমস্যা নেই, কিছু হয় নাই, আমি ফলো করি নাই, ঘুম ঘুম চোখে গাড়ি চালাইতে তো যাক, ব্যথা ট্যাথা পান নাই তো? না, বললাম যে না, কোনো ব্যথা ট্যাথা পাইনি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি পিছনে থাকেন, আপনি জাস্ট শুধু সামনের দিকে তাকিয়ে থাকেন, আমরা সমস্যা নেই, একটু ইয়ে করেন আর দৌড়টাও করেন, কোনো ইয়ে নেই। তো ও যখন দোয়াটা পড়ার কথা বললো, বা যখন আমি ব্যথা পেলাম, তখন আমাকে তো গাটা একটু ভালো ভালো লাগতো, আমি একটু বুঝতে পারলাম যে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। তখন ও যে সামনে যে আমাদের গাড়ির ভিতরে যে লুকিং গ্লাস বা মিরর যেটা বলি, ওইটা রুমাল দিয়ে ঢেকে দিল। তা বললাম ওইটা থাকতেছে কেন? সবার পিছনের দিকে তাকান তো কেন, আপনি সামনের দিকে তাকিয়ে থাকেন, তাকিয়ে থাকেন অথবা ঘুমিয়ে যান। তারপর আমার কিউরিসিটি তো বসে, তার শরীরটা যেতে ই লাগতেছে, আর গাড়ির গতি যেখানে 90 কিলোমিটার/আওয়ার, ওইখানে গাড়ি যাচ্ছে 40 কিলোমিটারের নিচে। আর গাড়ি তখন আরো ওজন, মনে হইতেছে গাড়িতে আরো কয়েকজন উঠা বসছে, এরকম লাগতেছিল। তো দেন আপনার আর একটু সামনে যাওয়ার পর আবার আবার ঝাঁকুনি, আর আবার ঝাঁকুনি প্লাস আপনার গাড়িটা প্রচন্ড ভারবার লাগতেছিল আর ঝাঁকুনি লাগতেছিল। এই কারণে আমি ড্রাইভারকে বললাম যে ভাই তাহলে কি কোনো প্রবলেম নাকি? কয়, না ভাই কোনো প্রবলেম নাই। তারপর আমি বললাম যে তাহলে গাড়িটা একটু সাইড করেন, একটু চেক করে নিই। তো দেন গাড়িটা সাইড করলো, গাড়িটা সাইড করার পর আমরা পিছনে চেক করে দেখলাম না, আর সবকিছু এভরিথিং অলরাইট। তো আমরা একটু চা সিগারেট কেটে ওখান থেকে একটু রেস্ট নিয়ে দেন আবার গাড়িতে উঠি। গাড়ি স্টার্ট করার পর আপনার কুর্মিবাগ নামে ওইখানে একটা রোড আছে, কুর্মিবাগের উপর আর একটু সামনে গেলেই ওইখানে আপনার একটা কবরস্থান আছে। কবরস্থানের একটু সামনে যখন যাই, তখন গাড়িতে অদ্ভুত একটা আওয়াজ হয়ে আপনার গাড়িটা মানে স্টপ হয়ে সাথে সাথে, মানে স্টপ বলতে কি, গাড়িটা স্টপ করতে ই হয়। আমরা গাড়ি থেকে সাথে সাথে বললাম কি হয়েছে? পরে আমরা মানে বুঝতে পারলাম যে গাড়ির পিছন থেকে পুরো একটা আওয়াজ হচ্ছে। তো আমরা তারপর বললাম, ড্রাইভার বললো যে ভাই নিচে নামার দরকার নেই, বাইরে নামার দরকার নেই, আমরা গাড়ি আস্তে আস্তে চালিয়ে নিই। তো তারপর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। এবার পিছন থেকে শব্দ আসতেছিল, কেউ যেন দরজা নক করলে যেরকম শব্দ হয় এরকম নক করার শব্দ আসতেছিল। লাইক আপনার একবার একবার একসাথে 3বার টোকা দিতেছে, তারপর আবার কিছুক্ষণ স্টপ, আবার দেন 3-4বার টোকা দিতেছে, তারপর আবার কিছুক্ষণ স্টপ। তো এরকম অবস্থা, আমার খুব ভয় লাগতেছিল, আমিও আমার শরীরটাও খুবই লাগতেছিল। আমি বললাম যে ভাই কোনো প্রবলেম মনে হইতেছে, একটা কাজ করি, নাহলে আমরা কিছুক্ষণ ব্রেক ব্রেক নিই। বলো ভাই ব্রেক নেওয়ার দরকার নাই, আমরা তো বেশি কিছুক্ষণ নাই, 1 ঘন্টা ডাইরেক্ট চালালে মনে হয় চলে যাবো, আমরা কন্টিনিউ করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার যে ওই ইচ্ছা। তো ভাই আপনি মিররের দিকে তাকান না, আপনি জাস্ট শুধু সামনের দিকে তাকিয়ে থাকেন। তো আরেকটু সামনে যখন যাই, তখনই আমাদের সাথে ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনাটা। আমাদের গাড়িটা হঠাৎ করে আপনার পিছনের যে ডেকের ইটা খুলে দিয়ে আপনার কফিনটা পড়ে যায়। এখন একটা অ্যাম্বুলেন্সের ডেক তো সম্পূর্ণ লক থাকে, আর ডেকটা লক যদি খুলতে হয় ভিতর থেকে খুলতে হবে, অথবা চাবি দিয়ে বাইরে থেকে খুলতে হবে। তো কফিনটা যখন পড়ে যায়, তখনই আমাদের শরীর আরো বেশি হয়ে যায়। আমরা সাথে গাড়িটা ব্রেক করি, যেহেতু 90 কিলোমিটার বা 80 কিলোমিটার/আওয়ার গতি ছিল, আমরা প্রায় 10-15-20 গজ সামনে চলে যাওয়ার পর গাড়ি ব্রেক করার পর দেন লাশটা খোঁজা শুরু করি। আশেপাশে যা আছে দেখলাম যে না, লাশ কোথাও নাই। তো আমরা গাড়ির পিছনে ব্যাক করে আস্তে আস্তে খুঁজতেছি। এক পর্যায়ে দেখলাম যে লাশ আছে, বাট কফিনটা নাই। তো কফিনটা নাই দেখে আমাদের সবচেয়ে বেশি ভয় লাগছে। তো লাস্টে আমরা টাইনা রাস্তার পাশে পড়েছিল, রাস্তার মধ্যে উঠালাম। ওই আরেকটা কথা বলতে, আমি মিস্টেকলি বাই মিস্টেক ভুল হয়ে গেছে, লাস্টে কলা কাটা ছিল। আপনার গলাটা জাস্ট জয়েন্ট ছিল, আপনার মনে হয় জয়েন্ট করে দিচ্ছে এখান থেকে। তো আমরা শুধু শরীরটা পাই, মাথাটা পাচ্ছি না। তখন আমরা একটু হাতে ওনাদের এই যে অ্যাম্বুলেন্সের সাথে যে লাইট থাকবে, লাইট দিয়ে আশেপাশে খোঁজা হলো। প্রায় 5-7 মিনিট খোঁজার পর মাথাটা পাইলাম।
বাট মাথাতে অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম যে কাঁকড়া বা ইঁদুর টাইপের বা ইঁদুর মানে কোনো প্রাণী যদি কান বা নাক বা গলার যদি কোনো অংশ মানে খায়, মানে একটু একটু করে খায় ওইরকম মানে খাওয়া, কান নাক গলা এরকম একটু একটু করে খাওয়া। তো এটা দেখে আমরা দুজনে একজন আর সাহস রাখতে পারলাম না, শক্তি রাখতে পারলাম না। জাস্ট মাথাটা ধরে আমার ড্রাইভারটা ওই মানে বডিটার কাছে থেকে আমার আমরা রাস্তার উপর দিকে দৌড়ে একটা চায়ের দোকানে যাই। যার পর এখানে 3-4 জন বসা ছিল, ওনাদেরকে ডিটেলস বলার পর ওনারা বললো যে ভাই এই রাস্তাতে এমনি খারাপ, ঠিক আছে আপনারা আমাদের সাথে চলেন। তো দেন ওরা আমাদের সাথে আসলো। আসার পর আমরা আপনার ওই ডেড বডিটা দেখি, দেখার পর ওনারা বলে যে আপনি একটা কাজ করেন, এখন তো বাজে 3টা 3:30 প্রায়, আর 1-2 ঘন্টা পরে তো আজান দিয়ে দিবে, আপনারা বডিটা রাইখা এখানে এই গাড়িটা রাইখা ওয়েট করেন, আজানের পর আপনার এখান থেকে রওনা দিন। আর রাত্র করে যেহেতু এখন আর যাই আনবো। পরে আমরা ওইভাবেই মানে বডিটাকে ইটি করে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে ওই দোকানের সামনে রেখে সকাল যখন আজান দেয় আজানের পর আমরা ওইখান থেকে চলে যাই। এই ছিল আমার কথা বলা। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ। ভূত এফএম পোস্টটা হয়েছিল এবং আমি দেখছি আরফিন সোহেব আমাদের সাথে আছেন এবং কি লিখেছেন, আই লাভ ভূত এফএম। প্লাবন হায়দার আমাদের সাথে আছেন, রাজশাহী মেডিকেলে বসে তিনি শুনছেন। রাকিবুল হাসান লিমো আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সাবিনা শেখ। এছাড়াও আছেন মোহাম্মদ হাবিব পাটোয়ারি, আমাদের সাথে আছেন রহিমা খাতুন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মিমন খান। এছাড়াও শিফাত মোল্লা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আসিমা নাহিয়াত নেহা, আমাদের সাথে আছেন RJT ইউসুফ, ইস্তিয়াক দ্বীপ আমাদের সাথে আছেন, SM শামী আমাদের সাথে আছেন, তামান্না আতিফা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন পূর্ণিমা তাহা আছেন, আমাদের সাথে ফিরোজ হোসাইন, সুফল রাজ আমাদের সাথে আছেন, সাইম আহমেদ আমাদের সাথে আছেন, সাইমুল ইসলাম শাকিল আমাদের সাথে আছেন। প্রথম ইমেলটা খুব ভালো লেগেছে ও তাই লিখেছেন। রাকিব রাজ রুদ্র আছেন শুনছি, তাই লিখেছেন। মিজানুর রহমান টার্কি ইস্তাম্বুল থেকে আমাদের অ্যাপ দিয়ে শুনছেন। যদি কোনো ঘটনা থাকে বা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের পাঠাবেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সান AK মাতুদ পারভেজ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি দেবজ্যোতি মিত্র পাঞ্জাব ভারত থেকে তিনি শুনছেন। দ্বিতীয় ঘটনাটি তার কাছে ভালো লেগেছে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ শরীফ হুসাইন, হাওরের মাঝখানে বসে শুনছেন এবং তিনি যে নৌকাতে বসে শুনছেন সেটা তিনি দিয়েছেন। আফরোজজামান রোজ বলছেন যে আমরা ছাদে বসে একসঙ্গে ভূতেচম শুনছি, আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি এবং আপনারা সবাই ছবিটা আপলোড করেছেন। আমি জানি শুধুমাত্র আমি না, আরো সবাই যারা আছেন তারা সবাই দেখতে পাচ্ছেন এবং খুব চমৎকার কাটতে আশা করছি এবং আমি চেষ্টা করব আপনাদের যতটা সম্ভব ভালো লাগাতে। আরিফিন নূর শায়ক আমাদের সাথে আছেন এবং এইভাবে যারা ছবি দিচ্ছেন এবং পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থেকেন আপনারা সব সময়। আসদুর জামান নাপিত আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তানহা চৌধুরী এবং তিনি বলতে আজকে মনে হয় ভূতেশম শোনা হবে না, হেডফোনটা নিয়ে গেছে। আপনি অ্যাপ দিয়ে শুনলে কিন্তু হেডফোন ছাড়াও শুনতে পারবেন এবং তাছাড়াও আপনি স্পিকার অন করে শুনতেই পারেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি MD মুশিউর রহমান, ARF ধ্রুব আমাদের সাথে আছেন এবং ব্ল্যাক ম্যাজিক জনিত সমস্যার কথা তিনি বলছেন। ওকে ফাইন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন শিরা রয় আছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি সাগর হোসাইন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সুফল রাজ, তেলকে শিমুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আরো অনেকেই আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আরেকটা ঘটনা আছে যেটি বাংলায় লেখা না, ইংরেজি এবং বাংলা ভাষায় লিখে পাঠানো এবং আমি সেটা এর আগে সম্ভবত পড়িনি। আমি চেষ্টা করছি পড়ে শোনানোর, আশা করছি আপনাদের ভালো লাগবে। একটু ডিফিকাল্ট আমার জন্য পড়া, তারপর আমি পড়ে শোনাচ্ছি। হাই রাতাল ভাই, I hope you're doing well. First of all, sorry that I couldn't type in Bangla for some reason. I just don't want to. তিনি নামটাও প্রকাশ করছেন, তিনি জানিয়েছেন এবং তিনি লিখেছেন যে তিনি ভূত অফ মাই হিউজ ফ্যান, 2010 থেকে তিনি শুনছেন অ্যান্ড তিনি ভূত অফ এপিসোড মিস করেন না। তারপরে তিনি বলছেন যে তিনি নিউ ইয়র্ক থেকে আমাদেরকে লিখে পাঠাচ্ছেন অ্যান্ড আই ওয়ান্ট টু তিনি তার স্টোরি তা তিনি শেয়ার করতে চান এবং তিনি বলছেন যে তিনি আসতে চেয়েছেন আমাদের শোতে, বাট এটা পসিবল না। ইন ফিউচার তিনি হয়তো আসবেন। ফেজ 1 ইন 2018 সাম রিজন আমার প্যারেন্টস বাংলাদেশে ব্যাক করে অ্যান্ড আমি এখানে একা ছিলাম ইন দ্যাট টাইম। তো এই ফ্রি টাইমে আমি বোস্টন হার্ভার্ড ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটা ফ্রেন্ডের সাথে মিট করতে। দেন
আমার ফ্রেন্ড সাজেস্ট করলো যে সেলিম নামের একটা প্লেস আছে, সেলিম নামে একটা প্লেস আছে, এটা সেলিম হবে, এটা আমি ঠিক জানি না কি হবে এটা, এবং সেখান থেকে ঘুরে আসতে বললেন। এবং তিনি বললেন যে লেট মি টেল ইউ যে সেলিম ইজ আ প্লেস ওয়ার ব্ল্যাক ম্যাজিক ওয়াজ ইনভেন্টেড অ্যান্ড মানে যেখানে ব্ল্যাক ম্যাজিকের শুরুটা যেখানে হয়েছিল, এবং তিনি বলতে স্পেসিফিক্যালি মানে শুরুটা মানে যেখানে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে ইনভেন্ট হয়েছিল ব্ল্যাক ম্যাজিক আর কি, সেটাই তিনি বলছেন। স্পেশালি উইকেট আজ থেকে অ্যারাউন্ড 2000 ইয়ার্স আগে এখানে লোকজন সেখানে উইচ হিসেবে কাউকে ডাউট করলে বা সন্দেহ করলে আগুনে পুড়িয়ে মারত। ইভেন মানে মানুষও, নিষ্পাপ মানুষও ওই টাইমে মারা গেছে, হয়তো কেউ কেউ উইচ হিসেবে সন্দেহ করেছে এবং তাকেও সেই কারণে প্রাণ দিতে হয়েছে। এবং সন্দেহ করলে বা পার্সোনাল যে সমস্ত কারণ ছিল, কাউকে কাউকে হয়তো মানে শাস্তি দিতে চাইলে বা কাউকে মেরে ফেলতে চাইলে সত্যি তাকে উইচ বলে তারপর তাকে সেখানে মেরে ফেলা হতো। সেদিন সারা রাত আমরা ছিলাম ওইখানে, অনেক প্লেস এক্সপ্লোর করেছিলাম, লাইক গ্রেভিয়ার্ড, এবং সেই গ্রেভিয়ার্ড গুলো ছিল এই সমস্ত উইচিদের গ্রেভিয়ার্ড। এটা আমি প্রথম শুনছি যে উইচিদের গ্রেভিয়ার্ড ওখানে ছিল, এবং সেটা তিনি ভিজিট করেছেন। কোনো সুপার ন্যাচারাল কিছু দেখিনি বা ফিলও করিনি। এনিওয়ে, পরের দিন রাতে ড্রাইভ করে নিউ ইয়র্ক ব্যাক করতেছিলাম একা। নিউ জার্সিতে ক্রস করার টাইমে রাত অ্যারাউন্ড 2টার দিকে হাইওয়েতে হঠাৎ করে কারের ওয়েটটা অনেক বেশি মনে হচ্ছিল, এবং কারে যদি একা ড্রাইভ করা যায় সেটাও কিন্তু বোঝা যায়, এবং অনেক লোক যদি একসঙ্গে থাকে তাহলে যে অনেক লোক যে গাড়িতে উঠেছে ডিফারেন্সটা যিনি ড্রাইভ করেন তিনি বুঝতে পারেন। আমি নিজে অজান্তে রেয়ার ভিউ মিররে আমি ব্যাক সিটের দিকে তাকাই এবং দেখি উইন্ডোর সাইডে একটা মেয়ে যার অনেক বড় বড় চুল বাতাসে উঠছে, অ্যান্ড সে একটা ব্ল্যাক টাইপের ড্রেস পরে আছে। এবং ইট অল হ্যাপেন ইন আ ব্লিঙ্ক অফ আইস, যে একদম চোখের পলকে সবকিছু ঘটে গেল, এবং আমি অনেক কষ্ট করে নিজেকে সেন্সটা ধরে রাখলাম, বা আমি জ্ঞান হারালাম না, বিকজ আমার কারের স্পিড ছিল প্রায় 130 কিলোমিটারের ওপরে। দেন রাত 3টায় আমি যখন নিউ ইয়র্কে ঢুকলাম ম্যানহাটনে ঢুকে আমি হার্ট ব্রেক করতে বাধ্য হলাম, কারণ আমার কারের ঠিক সামনে একটা মেয়ে মেইন রোডের মাঝখানে দাঁড়িয়েছিল। অ্যাকচুয়ালি দাঁড়িয়ে ছিল না, মানুষ নামাজের সময় রুকুতে গেলে হাঁটু ধরে যেভাবে রুকুতে যায় সেই রকম পজিশনে সে দাঁড়িয়েছিল, এবং আমি তার মাথাটা রোডে টাচ করা ছিল, এবং হিউম্যানলি উইচ ইজ ইম্পসিবল। আমি সাথে সাথে আমার মোবাইল বের করে ছবি তুললাম, অ্যান্ড আই কল মাই গার্লফ্রেন্ড ওভার ফোন, যে ও সব শুনে বলল যে 911 কল করতে। ওর বাইপাসে ওই লেডিটা মানে ওই যে মেয়েটা দাঁড়িয়েছিল মানে তাকে মানে আস্তে করে পাস করে কোনোভাবে মানে চলে আসতে। 911 রাতে পুলিশের জন্য ওয়েট করার চেয়ে আমি টায়ার্ড ছিলাম, এবং আমি সেই মেয়েটাকে আস্তে করে তার পাশ কাটিয়ে কোনোভাবে আমি চলে আসলাম। দেন বাসায় এসে ঘুমানোর টাইমে আমি ভাবতে লাগলাম যে এগুলো কি কাহিনী হলো আজ, এইগুলো আমি ঠিক বিলিভ করি না। তাই আই ওয়াজ ট্রাইং টু ফাইন্ড যে কোন একটা লজিক্যাল কোনো অ্যান্সার পাওয়া যায় কিনা, বা এটা কেন হলো। আমি একটা জায়গায় মানে উনি যেগুলো দেখলেন আর কি, গাড়ির ব্যাক সিটের একটা মেয়েকে দেখেছেন, তারপরে তিনি আবার রাস্তার মাঝখানে ওইরকম একটা মেয়েকে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, এবং সারা রাত তিনি জেগে থাকেন, এবং তিনি বলছেন যে আমি সারা রাত জেগে থাকি, খুব টায়ার্ড হয়ে তিনি একটা সময় ঘুমিয়ে পড়েন। তারপরে তিনি বলছেন যেদিন আমার বাসায় স্টার্ট হলো সব আজব টাইপের ঘটনা, উইয়ার্ড সব মানে যেগুলো এক্সপ্লেইন করার মতো না, এরকম সব সিচুয়েশন তৈরি হলো। এবং রাতের বেলায় আমি ফিল করতাম যে কিচেন থেকে কেউ বাথরুমের দিকে যাচ্ছে, এবং আমার যে বাবা মা তাদের রুমগুলো সব ফাঁকা ছিল, সেই রুমে বেডরুমগুলোতে কেউ হাঁটাহাঁটি করছে, এবং এটা খুব স্লোলি শুরু হতো। দেন আস্তে আস্তে শুরু হলো দরজা ধাক্কানোর শব্দ। তখন থেকে আমি বাসায় সারা রাত আমার ফ্রেন্ডদের ফোনে লাইন রাখতাম। একদিন রাত অ্যারাউন্ড 2টায় আমি ফোনে কথা বলছিলাম, দেন হুট করে আমার উইন্ডোতে কেউ একজন নক করলো। আমি 8 তলায় থাকি, 8 তলার ওপরে
উইন্ডোতে কে নক করবে? নকের সাউন্ড পেলাম। দেন আমি বললাম যে কেউ আমার উইন্ডোতে নক করছে। পরপর ২ বার নক হলো। এবং একবার চিন্তা করে দেখেন যে ফ্ল্যাটে আপনি একা এবং কেউ একজন আপনার জানালায় নক করছে। আমি অনেক ভয় পেয়ে পাশের সব লাইট অন করে আমি মানে রাতটা কোনো মতে পার করে দেই। এবং নিউ ইয়র্কে আমার মানে আমি ভূত তাড়াতে কোন হুজুরের কাছে যাব? এটা তো সম্ভবও না। কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না। দেন আমি আমাদের এলাকায় একটা মসজিদ আছে সেখানে গেলাম আ এবং সেখানে গিয়ে আমি ওখানে মানুষজনদের কাছে বলি। উনারা কেউ বলে নামাজ পড়তে, দোয়া করে ঘুমাতে। একজন বেশ বয়স্ক টাইপের মানুষ ছিলেন। তিনি আমাকে বললেন যে, আ আ "তোমাকে কেউ ক্ষতি করছে না। তুমিও এটা নিয়ে মানে এত বেশি চিন্তা করো না। বাসায় ঢুকলে শব্দ করে ঢুকবে, সালাম দিয়ে ঢুকবে এবং তুমি নিরাপদে থাকবে।" এর কয়েকদিন পরের কাহিনী। সেদিন ওয়েদারটা অনেক গরম ছিল, মানে টেম্পারেচার অনেক বেশি ছিল। অ্যান্ড আমার রুমের জানালাগুলো সব অফ ছিল এবং গেটটাও লক ছিল, এসি অন করা। এবং হঠাৎ করেই আমি মানে আমি মানে আমি স্টাডি করছিলাম। দেন মানে হঠাৎ করে আমি বেডরুমের গেটে একটা নকের সাউন্ড পাই এবং এই সময় I was ready. আমি সাথে আমার ভিডিও ক্যামেরা ওপেন করলাম এবং ক্যামেরা মানে ফোনের যেটা ভিডিও ক্যামেরা থাকে সেটা ওপেন করলাম। দেন নোটিস করলাম আমার রুমের ডোরটা অটোমেটিক্যালি খুলে গেল। স্লোলি এবং সাউন্ড করে আবার লেগেও গেল। আমি ভয় না পেয়ে জাস্ট শকড হয়ে গেলাম এবং তাকিয়েছিলাম। এটা কিভাবে পসিবল? এমন না যে আমার উইন্ডোটা খোলা, বাইরে থেকে বাতাস আসছে, এরকম কিছু না। বাতাসে খুলে যেতে পারে আ বা মানে কিন্তু এটা কিভাবে সম্ভব? মানে খুলবে আবার বন্ধ হয়ে যাচ্ছে। মানে এই জিনিসটা দরজাটা খুললো এবং বন্ধ হয়ে গেল। এবং রাত ৩:৩০ এ আমি সাউন্ড পেলাম যে কেউ হেঁটে আমার বাবা-মার রুম থেকে, আমার প্যারেন্টস এর রুম থেকে কিচেনে গেল। আমি বাসায় একা। কারণ আমার প্যারেন্টসরা তখনো বাংলাদেশে। আমি ভাবলাম যা আছে কপালে। আমি দেখব যে কে ওই কিচেনে গেছে। আমি পা টিপে কিচেন পর্যন্ত যাওয়ার আগে কিচেন থেকে হাড্ডি চিবানোর মতো সাউন্ড পেলাম। সাথে আমি ভয়ে ওই জায়গাটাতেই জমে গেলাম। আমি মানে আমার কোনো মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না এবং আমি আমার মানে যে সময় যে ফিলিংটা হচ্ছিল সেটা এক্সপ্লেইনও করতে পারবো না। নিজেকে আমি একটু বুঝালাম যে আই নিড টু গো ব্যাক টু মাই বেডরুম অ্যান্ড সাউন্ডলেস ভাবে যেতে হবে। আমার নিজের প্রেজেন্স মানে আমার যে প্রেজেন্সটা এটা অন্য কাউকে বোঝানো যাবে না বা বুঝতে দেয়া যাবে না। দেন আমি আমার বেডরুমে যেয়ে গেটটা ভালো করে লক করে I just simply called 911. ম্যাক্সিমাম ৭-৮ মিনিট আমার বাসার ৩-৪ জন পুলিশ চলে আসে। And I explained them that I was feeling that someone else কেউ আমার মানে in my apartment কেউ একজন আছে এবং it could be thief and যে কেউ হতে পারে। So I was feeling unsafe এবং আমি ওদেরকে জিন কিংবা সুপার ন্যাচারাল এর কোনো কথা বললাম না। বিকজ তাদের মানে দে হ্যাভ নো পাওয়ার টু মেক মি মানে কোনো ধরনের কোনো কিছুই ছিল না এবং তারা আমাকে হয়তো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবে বা কোনো রিলেটিভের বাসায় চলে গেলাম এরকম মানে কিছু একটা করব এরকম সিদ্ধান্ত নিলাম। নেক্সট উইকে আমার প্যারেন্টসরা ব্যাক করলো এবং আমি সেটাই করেছিলাম। নেক্সট উইকে আমার প্যারেন্টসরা ব্যাক করেছিল নিউ ইয়র্কে। দেন ব্যাক করলে তখন আমি বাসায় চলে আসবো। আমার প্যারেন্টসরা ব্যাক করার পরে আমি ব্যাক করি। আমার প্যারেন্টসরা ব্যাক করার পরে আমি কিছু ফিল করিনি, দেখিনি। বাট একদিন আমি কাজে ছিলাম। আমার আম্মু আমাকে বারবার কল দিচ্ছিল। আমি কল রিসিভ করে আম্মুকে জিজ্ঞেস করলাম যে, "কি হয়েছে? কোনো ইমার্জেন্সি কিছু?" কারণ কাজ থাকলে জেনারেলি পার্সোনাল কোনো কল আমরা ধরি না। আম্মু জাস্ট আমাকে জিজ্ঞেস করলো যে, "বাসায় কখন আসবো?" আব্বু নাই, তাই আম্মু একা ভয় পাচ্ছিল। বাট আম্মু আমাকে তখন ফোনে কিছু বলেনি। আমি বাসায় আসার পরে আম্মু বলল যে আ আ তিনি ওয়ার্কিং আওয়ার চেঞ্জ করতে যেন এত লেট নাইট না হয় আমার। আমি জিজ্ঞেস করলাম, "কেন কি হয়েছে?" দেন আম্মু বলল যে আম্মু রাতে ১১টার দিকে বাথরুমে গিয়েছিল। আম্মু একাই ছিল বাসায় অ্যান্ড হঠাৎ করেই বাথরুমের গেটে কে যেন খুব
জোরে জোরে নক করছিল। মানে খুব অদ্ভুত ব্যাপার কিন্তু, যেই ঘটনাটা যিনি ঘটনা লিখে পাঠিয়েছেন তার সাথে ঘটছিল, এখন তার মার সাথে ঘটছে এবং তিনি এখানেই ঘটনাটা শেষ করেছেন এবং তিনি বলছেন যে এটাই আমার ঘটনা ছিল, যদি ভালো লাগে তবে শেয়ার করবেন নিউ ইয়র্কের মতো একটি জায়গায়। এবং সেই জায়গাটাতে আহ, ঘটনাটা ঘটছিল, এবং ঘটনাটা ঘটছিল কখন, যখন তিনি ওই উবুচিতের গ্রেভিয়ার্ড দেখতে গিয়েছিলেন এবং সে অদ্ভুত একটা জায়গায় গিয়েছিলেন, সালিম নাম মনে হয় জায়গাটার, সেই জায়গাটায় গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার ফলে এই ঘটনাগুলো কিন্তু তার জীবনে ঘটেছিল এবং বহুদিন পর্যন্ত সেই ঘটনাগুলো তার পিছু ছেড়েছিল না। এবং তার বাবা মা এরকম হতেই পারে যে তিনি ওই জায়গাটায় গিয়েছিলেন, কিন্তু তিনি বলছিলেন যে তিনি এগুলোকে অতটা বেশি পাত্তা দেন না। তো তার বাবা মা ছিল না বাসায়, তিনি একা ছিলেন, সে সমস্ত ঠিক আছে, তিনি একা। মানে আমি জানি না যে তিনি হয়তো, মানে কেউ যদি বলেন তাহলে আমি বলবো যে অনেকে এভাবেও বলতে পারে যে বাবা মা ছিল না, একাকে সমস্ত জিনিস হয়তো হ্যালোসিনেট করেছেন, বা একটা মানে খারাপ জায়গায় গিয়েছিলেন, সেখান থেকে ফেরার সময় রাস্তায় এরকম ভয় তিনি পেতেই পারেন। এই সমস্ত মেনে নেওয়া যায়, কিন্তু যখন একই ঘটনা তার মার সাথে ঘটে আহ সেটা মেনে নেওয়া একটু কষ্টকর। প্রশ্ন হচ্ছে আমার যে আপনি আপনার মার সাথে নিশ্চয়ই ঘটনা শেয়ার করেছিলেন, সেই ঘটনা শেয়ার করার পরিপ্রেক্ষিতে এটি ঘটেছিল কিনা আমি ঠিক জানি না, যদি ঘটে থাকে সেটাও হতে পারে একটা কারণ। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি জ্যোতির্ময় আমাদের টুইটারে লিখেছেন যে আই লাভ ভূত এফ এম। এফ আর রাজ লিখেছেন পুরনো দিনের মতো ভূত এফ এম অনেক মিস করছি। আমি টুইটার থেকে পড়ছি। সৈকত হাসান আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে তিনি আমাদের প্রশংসা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছেন মইনুল সাগর এবং তিনি আছেন আমাদের সঙ্গে গোপালগঞ্জ থেকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তিফাত বিন কাদেরি, এছাড়া আমাদের সাথে আছেন শামিমুল ইসলাম আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এস আর রাজ আছেন আমাদের সঙ্গে, সোহেল খান এবং আমাদের সঙ্গে আছেন টুকু শেখ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শৈবাউল হক, আমাদের সাথে আছেন শামিমুল ইসলাম শাকিল, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তাদের মধ্যে শাহিন প্রতাপ আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ আবির পাঠান আমাদের সঙ্গে আছেন, এম ডি জুবায়ের খান আমাদের সাথে আছেন, আহমেদ ফারাবি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সাইফুল ইসলাম শৌখিন আছেন, আমাদের সাথে হাতিফ চৌধুরী, এছাড়াও আহনাফ তাহমিদ লতিফ আমাদের সাথে আছেন, ইসমাইল হোসেন তুষার আছেন আমাদের সঙ্গে, শাকিল আহমেদ আছেন আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, রিফাত বাবা আমাদের সঙ্গে আছেন সৌমিক হাসান, এছাড়াও রাফিদুল ইসলাম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জুলকার নাইন শৌকি। আজকের ঘটনাগুলো খুব ভালো হচ্ছে তিনি জানিয়েছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ইমেলটি ভালো লেগেছে, সাইফুল ইসলাম শৌখিন আমাদের জানিয়েছেন। এম ডি হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে তিনি লিখছেন। এছাড়াও আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে যোগ দিয়েছেন, টিআর নিলয় সহ আরো অনেকে আমাদের সঙ্গে, রনি আছেন আমাদের সঙ্গে, তপু ওম আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ আবির পাঠানের নাম পড়েছি আমি, আবারও তিনি লিখেছেন। এছাড়াও মিনহাজ শোভন তিনি অ্যাপ দিয়ে শুনছেন, সেটা তিনি জানিয়েছেন। আমাদের সাথে আছেন এসআর রাজ এবং তিনি বলছেন থমথমে পরিবেশ, চারিদিকে ঠান্ডার আমেজ, আকাশ মেঘলা, সাথে ধূপটাম ভালোই লাগছে। হ্যাঁ, এরকম বৃষ্টি ভেজা রাতে অবশ্যই সবার খুব ভালো লাগে। মামুনুর রশিদ আমাদের সঙ্গে আছেন হাতিফ, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনিও চলে আসতে পারেন এই পেজে, লিখতে পারেন আমাকে, এবং খুঁজে পাওয়া খুব সহজ। আপনি টুইটারে যাবেন এবং আপনি টাইপ করবেন www.twitter.com/Raspel_Bhoot_FM RUSSELL_Bhoot_FM পেয়ে যাবেন। আর ফেসবুকে যদি আপনি আসতে চান, আমাদের ফেসবুকের দুটো পেজ, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.raspel। এছাড়াও আমাদের আপনি ইমেল করে আমাদের ঘটনা শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio.furti.fm। ছোট্ট অডিও ক্লিপে যাবো, সেই অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি and do ফুর্তি। আসসালামু আলাইকুম ভাই, জানি আমি আপনি অনেক ভালো থাকেন। এদিন আর জিজ্ঞেস করলাম না আপনাকে। রাতের ভাই, এর আগেও আমি ভূত একবার এসেছিলাম 2015 সালে। তো যাই হোক, রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই, যদি ভালো লাগে তো শেয়ার করতে পারেন। ঘটনাটা হচ্ছে এইবারই রোজার ঈদের তৃতীয় দিন। তো মূলত হচ্ছে আমাদের ঢাকা থেকে যশোরে যাওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু মানে পরে ভেবে দেখলাম যে এই মুহূর্তে যদি মানে ঢাকা থেকে যশোরে যাই তাহলে হয়তো ঈদের সময় ওখান থেকে আবার ব্যাক করাটা অনেক প্রবলেম হতে পারে, ট্রান্সপোর্টের অনেক ঝামেলা।
তো একটা সময় আমরা ডিকেট খুঁজে তাহলে হচ্ছে আমরা বাইকে যাই। তো এই জন্য আমি আর আমার একটা ফ্রেন্ড আতিফ নাম, আমরা দুজনই ভাবলাম তাহলে আমরা হচ্ছে বাইকে যাই, ব্যাক করার সময় আমাদের কোনো প্রবলেম না হয়। তো ঈদের তৃতীয় দিন আমরা রাত 11টার সময় এখান থেকে রওনা দিই ঢাকা থেকে। তো যেহেতু ঈদের সময়, তারপর ওই দিন বৃহস্পতিবার ছিল, তো মোটামুটি রাস্তাঘাট এক কথায় বলতে গেলে পুরোটা ফাঁকা। মানে হয়তো মাঝে মাঝে দিয়ে একটা বাস বা ট্রাক রাস্তায় দেখা যায়, আর তাছাড়া পুরো রাস্তায় আমরা দুজনই। তো আমরা রওনা দিলাম ভালো মতো, আহ ফেরিঘাটে পৌঁছালাম, ফেরিঘাট পার হলাম। তো ফেরিঘাট পার হওয়ার পরে নদীর ওপারে আর কি ফরিদপুরে কাছাকাছি যখন, তখন হচ্ছে তাদেরকে বলে রাখি যে বাইক তখন চালাচ্ছিল আমার ফ্রেন্ড, আমি পিছনে বসা। ফরিদপুর পার মানে ফরিদপুরের ভিতরেই তখন হঠাৎ রাস্তায় একটা স্পিড ব্রেকার থাকে। তো তো স্পিড ব্রেকারটা ঠিক পার হওয়ার সময় আমাদের ফ্রেন্ড আমাকে বলে যে তুই একটু ভালো মতো বস, আর এদিকে ওদিকে তাকানো দরকার নেই, জাস্ট সামনের দিকে তাকা। আর দেখি ওই দিকটা অনেকটা ফাঁকা, আপনার রাস্তা মানে দেখতে গেলে একদম পুরো সোজা একটা রাস্তা, দুপাশে অনেক গাছ। আর রাতের অন্ধকারে তো মানে গাছগুলা এমন ভাবে দেখা যায় যেন মনে হয় যেন কোনো একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, দুই পাশে পুরো গাছ দিকে আছে, এরকম একটা অবস্থা। এইটা হচ্ছে মানে ফার্স্ট ঘটনা। ও আমাকে জাস্ট এইটুকু বলে যে তুই এইদিকে ওইদিকে তাকাস না, জাস্ট সোজা তাকা আর ঠিক মতো থাক। তো আমিও ভাবলাম হয়তো মানে যেহেতু রাস্তা ফাঁকা, হয়তো একটু স্পিডে তো মানে চালাবে, ঠিক আছে, আমি আর অতটা কেয়ার করলাম না। যাই হোক, ফরিদপুর আমরা পার হলাম। ফরিদপুর পার হয়ে যখন আমরা মাগুরার কাছাকাছি, হ্যাঁ মাগুরার ভিতর তখন ঢুকে যাই আমরা। মাগুরার ভিতরে ওখানে যেয়ে তখন আমরা একটু রেস্ট নিই, আসলে অনেকক্ষণ মানে একটা মাস ও বাইক চালালো, এবার তাহলে একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পর আমরা আবার চেক করবো। তো আমরা ওইখানে একটু রেস্ট নিই 10-15 মিনিট। তো রেস্ট নেওয়ার পরে এবার হচ্ছে আমি বাইক চালাই। তখন থেকে যখন আমরা বাইক স্টার্ট করি তখন রাত 3টা থেকে 3:30টার ভিতরে এরকম একটা টাইম। তো বাইক স্টার্ট দিলাম, যেহেতু রাস্তা ফাঁকা আর রাতের বেলা, তো আমাদের বাইকের একটু তো মানে যেহেতু স্টার্ট দিলাম তো মানে প্রথম দিকে এই 50-70 এরকম স্পিড। তো হঠাৎ করে আমাদের বাইকের লাইটটা সামনে পড়লো, দেখি যে রাস্তার ডান সাইডে এক ভদ্রলোক, মানে দেখে মনে হচ্ছে একটু বয়স্ক, পিছন থেকে দেখে মনে হচ্ছে মানে ওনার হয়তো কোনো একটা পাঞ্জাবি পরা, একটু বয়স্ক মানে লাইক মুরব্বীরা যেরকম। তো ফার্স্টে আমরা এটা ভাবছি হয়তো যেহেতু মানে রাত ফজরের টাইম, হয়তো উনি নামাজের উদ্দেশ্য তো বাসা থেকে বেরোয়। তো এই তো তখন আমাদের থেকে ওনার ডিস্টেন্স প্রায় 50-60 হাত। তো যখন হচ্ছে আমরা বাইক নিয়ে মানে যাচ্ছি, মানে ওনাকে যখন আমরা ক্রস করি, মানে উনি তো রাস্তার ডান পাশে, আমাদের রাস্তার বাম সাইডে, হয়তো যখন আমরা ক্রস করি তখন মানে আমি এবং আমার ফ্রেন্ড দুইজনই ওনার দিকে তাকাই। তো ওনার দিকে তাকানোর পরে সেটা দেখলাম, এইটা আসলে আমরা আগে কল্পনা করিনি। তা ওনার দিকে তাকানোর পর দেখলাম যে আসলে মানে ওনার শুধুমাত্র একটা শেপ আছে, আই মিন ওনার মানে মাথা নেই, ওনার মাথা নাই। আর ওনার যে পাঞ্জাবিটা পরা, ওটা অ্যাজ লাইক দেখতে মনে হচ্ছে মানে হ্যাঙ্গারে পাঞ্জাবি জুড়ে তো যেমনটা দেখায় কেমন মানে জাস্ট একটা মানে যে বলতেছে ওইখানে ওনার পার দিকে অবশ্য আমরা খেয়াল করিনি, বাট ওনার কোনো মাথা নাই। এইটা দেখে তো মানে কি বলবো কি করব কোনো কিছুই কাটতে। তো আমার ফ্রেন্ড তখন জাস্ট বলে যে তুই ওই দিকে তাকাস না, তুই স্পিড বাড়া, জোরে চালা। তো আমিও তখন স্পিডটা বাইকের বাড়াই। আর তখন স্পিড না, তার আগে তো স্পিড 60 থেকে কেমন ছিল, ওটা দেখার পর আমি তো স্পিড আরো বাড়াই, প্রায় 100-102 ভাবের উপর। এদিকে ও তোমার বলছে যে তুই পিছন দিকে কোনো মতেই তাকাবি না, সামনের দিকে তাকা, লুকিং গ্লাসের দিকে তাকানো দরকার। তো আমি তো সামনের দিকে তাকাই চালাচ্ছি, তো হঠাৎ করে একটা কৌতূহলের সৃষ্টি হলো, আমি তো লুকিং গ্লাসের দিকে তাকাই দেখলাম যে আমরা যখন ওইটাকে ক্রস করি, ও তখন আমরাও যখন স্পিড বাড়াই দিচ্ছি, ও আমাদের সাথে সাথে আসতো। মানে আগে তো ওটা দেখতে মনে হচ্ছিল যে ওটা হেঁটে আসতো, কিন্তু যখন লুকিং গ্লাসে দেখলাম তখন দেখলাম যে ওটা আসলে বিশেষ নেই। সুপারম্যান মুভিতে আমরা যেমন দেখি মানে উড়ে যেমন আসে, ওরকম উড়ে আসে। আমাদেরও বাইকের স্পিড তখন 100, আর ও তো আমাদের সাথে সাথে একটা পর্যায়ে তখন তারাই দেখি ও মানে আমাদের পাশে, মানে হয়তো আমাদের 5 থেকে 10 হাত
ডিস্টেন্স হবে আমাদের পাশে, ঠিক আমরাও যে স্পিডে যাচ্ছি ও সেই স্পিডে আসছে। ওটার কোনো মাথা নেই, যার মধ্যে ব্রেক একটা পাঞ্জাবি ঘুরে। তো কি করবো, এদিকে রাস্তা তো পুরা ফাঁকা, আশপাশে কোনো বাড়িঘর নাই, পুরা ফাঁকা মাঠ, এইভাবে তো চলতেছে। তো আনফর্চুনেট কপাল ভালো যে সামনে আমাদের একটা মানে ছোট ছোট বাজার মতো দেখতে পাই, আমার লাইটটা এখানে জ্বলতেছে। ওইটা যখন আমরা কাছাকাছি চলে আসি তখন ও আর আমাদের সাথে মানে থাকেনি, ও তখন চলে গেছে। ওইখানে যে আমরা আবার একটু রেস্ট নিই, রেস্ট নিই, তারপরে আমরা দুইজন তো মানে কি বলবো আসলে যা দেখলাম তো এটা মানে আনবিলিভেবল একটা ব্যাপার। তখন আমরা ওখানে বসে এবার ও আমারে বলতো যে এরকমটা আসলে হবে আমি কল্পনা করতে পারি, এইটা তো এগুলো স্পেন করেনি। এবার তখন আমি তো জিজ্ঞেস করি যে আসলে তাহলে প্রথমে যে তুই আমাকে বলছিলি যে ঠিক মতো বস, তাহলে কি ওই সময় কি দেখলি? তখন ও আমাকে পিতা বলে যে ও যখন স্পিড ব্রেকারটা যখন ও ক্রস করে তখন আর বাইকের লাইটের আলোটা একটু মানে উপর দিকে ওঠে, ওখানে যেহেতু গাছপালা দিয়ে ঘেরা, এখানে গাছের দিকে ওর লাইট বাইকের লাইটটা পড়ে। তো ও যখন যেটা দেখে সেটা দেখে যে ওইখানে একটা মহিলার মতো দেখতে, এরকম একটা মহিলা মানুষ বসে আছে, ওনার গায়ে সাদা একটা কাপড় পেঁচানো, চুলগুলা মানে তখন চুলগুলা মাটিতে ঝুলতেছে এবং ওর যে সাদা যে যে কাপড়টা পেঁচানো ওইটাও মাটিতে মানে ওইটার গাছের আর মাটির ডিস্টেন্স প্রায় আপনার অনেক দূর, লাইক 20 ফিট মতো হবে। তো এরকম ও যখন ওইটা দেখে, ও দেখে আমাকে তখন মানে বলে যে আসলে ওই দিকে তাকানো দরকার নেই, কারণ যদি দুইজনই দেখতাম হয়তো দুইজনই নার্ভাস হতাম। তো ও নাকি ওইটা দেখছে, যখন লাইটটা পড়ছে তখন ওইটা দেখছে, দেখার পরে ও আর আমাকে কিছু বলেনি, বাট ও নাকি ইস্যুর জায়গাটা পাওয়ার উপর একটা জিনিস খেয়াল করে দেখে যে লাস্ট টাইম আমরা যেটা দেখলাম যে আমাদের সাথে এটা যেভাবে আসছিল ওইটাও নাকি ঠিক ওইভাবে আমাদের সাথে আসছে। তো যাক কিছুক্ষণ পরে ও ওইটা দেখিনি এবং ও আমাকে তখন আর নোটিস করিনি, আর আমি অতটা খেয়াল করিনি। এই হচ্ছে আসলে আমাদের একটা এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, ইউ লিসনিং টু রেডিও ফুড এটা প্যাম, আমি রাত্তের আছির সাথে, এবং চলছে ভূত FM। আপনাদের সবাইকে আরো একবার সাদর আমন্ত্রণ, এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আমাদের ইমেইল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofut.fm, which is bhutfm@radiofut.fm। আমাদের ইমেল অ্যাড্রেস তো জানালাম, আমাদের ফেসবুক পেজ দুটো, www.facebook.com/radiofut and www.facebook.com/bhutfm.raffle। আর আমাদের টুইটারে আপনার তো একটু আগেও বলেছি, আবারও বলছি, www.twitter.com/raffle_bhutfm পেয়ে যাবেন আমাকে। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের পরের অতিথির কাছে আমরা যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা আপনি বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিখিনা, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ নোমান, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, আমি বর্তমান মহাখালীতে থাকি। বেশি কথা না বলে আজকে আমি আমার কাহিনীতে চলে যাচ্ছি। কাহিনীটা হচ্ছে 2015 সাল। 2015 সালে 16 সালে আমি এতে ক্যান্ডিডেট ছিলাম। তো সেই সুবাদে 2015 সালে আমি হোস্টেলে উঠেছি রোজার পর ঈদের পর। তো হোস্টেলের কাহিনী বলতে কিছু কথা বলা হচ্ছে। আমাদের হোস্টেলটা ছিল বাড়ির ভিতরে, ওইখানে থাকার সিস্টেম ছিল কিন্তু খাবারের কোনো সিস্টেম ছিল না। অনেকে বাড়ি থেকে খাবার আনতো, আর আমি পাশে একটা কলেজে হোস্টেল ছিলাম, ওইখান থেকে খাবার আনতাম। তো আমাদের 6টা রুম ছিল। প্রথম নম্বর রুমে স্যার থাকতো, আর বাকি 5টা রুমে আমরা স্টুডেন্ট থাকতাম, তারপর একটা স্টোর রুম। তবে আমি কাহিনী চলে যাচ্ছি ঈদের পর তার তখন আমাদের যে গার্ড স্যার ছিল তখন তিনি আসেনি। তো সবাই আমরা 2 নম্বর রুমে বসে সবাই আড্ডা দিতেছি, অনেকক্ষণ গান নাচ অনেকক্ষণ করার পরে রাত তখন 11টা মেবি বাজে। তো আমার একটা ফ্রেন্ড ওয়াশরুমে পাইছে, ওয়াশরুমে যাচ্ছে। তো ওয়াশরুমে যাইতে হলে ওই স্টোররুমটা ক্রস করতে হয়। সে যাওয়ার পথে একটা বাচ্চার কান্না তার কানে লাগে আর কি। সে প্রথমে পাত্তা না দিয়ে চলে গেছে, তারপর ওয়াশরুম করেও তো আস্তে আস্তে কান্নাটা বাড়তে থাকতেছে। তো সেই সুবাদে পিছনে তাকানোর পর দিকে 6 মাসের বাচ্চা তার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে কান্না করতেছে। সে একটা দৌড় মেরে আমাদের দরজার সামনে এসে সেন্সলেস হয়ে গেছে। আমরা সবাই ধরাধরি করে ওরে বিছানার উপর নিলাম, মাথায় বালতিতে পানি ঢালার পর আমরা তার থেকে কাহিনীটা শোনার পর থেকেই আমরা মানে প্রত্যেকজন প্রায় 25 জন স্টুডেন্ট ছিলাম, সবাই ভয় পেয়ে গেছি।
তারপর নিত্য নতুন আমাদের আমাদের এই প্রবলেমটা হইতেছে, হঠাৎ করে দেখতেছি যে আপনার ওই রাতে প্রবলেমটা বেশি হতো। আর আমাদের স্যার যে যিনি ছিলেন 10টা বাজে তিনি তার বাসা পাশে ছিল বিদায় তিনি চলে যেতেন চলতে গিয়ে। হঠাৎ করে রাত 10টা বাজে দেখা যেত যে হঠাৎ করে আপনার টিনের উপর কিছু করতো, মানুষের মতো একটা থপ করে আওয়াজ হতো, তারপর মানুষ যেভাবে হাতে সেরকম আওয়াজ হতো। আর বিশেষ একটা ঘটনা হচ্ছে যে আমরা খাবার যেহেতু আমাদের সুবিধা ছিল না, আমরা রাত্রে কেক টেক নিয়ে আসতাম সকালে খাওয়ার জন্য। দেখা যাইতো যে আমরা কেক আমরা আমাদের যেই ব্যাগে রাখতাম, পাড়াজে রাখতাম, কেক থেকে ব্যাগে প্যাকেট ছিল কিন্তু প্যাকেটের ভিতরে কেক কোনো সময় থাকতো না। এটা মনে করতাম যদি ফ্রেন্ড সার্কেল খেয়ে বলতো, এমন না, কেকের প্যাকেট থাকতো কিন্তু কেকের ভিতরে ওই কেকটা থাকতো না। তো একদিন ঝগড়ার বিবাদে আমাকে 6 নম্বর রুম থেকে 4 নম্বর রুমে ট্রান্সফার করা হয়। তো এই রুমটা দীর্ঘদিন বন্ধ ছিল। তারপর আমি আমার একটা ফ্রেন্ড ছিলাম, তো ওই 4 নম্বর রুমে যাওয়ার পর থেকে আমার সাথে এই কাহিনীটা হয়েছে। তো ওই রুমে যাওয়ার পর যে আমার একদম দুই সাইডে আমরা দুজন থাকতাম, ওই রুমে 4জন থাকতে পারতাম কিন্তু কোনো সময় আমরা 4জন ছিলাম না, দুজনে স্যার রাখতো। কেন রাখতো স্যার সেটা ভালো জানতো। তা আমি রাত যখন হইতো তখন ফিল করতাম যে আমার পাশে কেউ তা আছে, এটা আমি ফিল করতাম যে আমার পাশে একটা ফিল করলাম যে পাশে কি যেন আছে আমার। আর প্রচুর একটা মহিলার কান্নার আওয়াজ শুনতাম মাঝে মধ্যে, ঝুমুরের আওয়াজ, আর মাঝে মাঝে খুব চিৎকার করে কান্না। তো এইটার দিকে আমি নিতান্ত খুব ভয় পাইতেছি। তারপর আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করলাম, তারা নাকি সেটা শুনতেছে। তো তারপরে আমি তার পাত্তা না দিয়ে নিত্য হইতেছে, আমি তার পাত্তা দিতাম না। তো একদিন যে আমার রুমমেট ছিল সে বাড়িতে চলে গেছে, তো আমি রুমে একা ছিলাম। সবাই আড্ডা মাড্ডা দিলাম, স্যার যাওয়ার পরে খাওয়া দাওয়া হইলো, সবাই ঘুমাইতে পড়তে পড়তে 12টা বাজিল। সবাই সবার রুমে চলে গেছে, আমি আমার রুমে একা শুয়েছি। তো মনে হয় আধা ঘন্টা আমি ঘুমাইনি। আমি ফিল করতেছি একটা কান্না আমার আমার কানে বাজতেছে। তা আমি এটা পাত্তা না যে আমি একদম চোখ বন্ধ করে হাত মতো মুখ শুয়ে আছি। তা আমি কিছুক্ষণ পরে ফিল করতেছি মনে হয় আমি ভাসতেছি, এরকম কিছু একটা ভাসতেছি আমার মনে হচ্ছে। তারপর আমি চোখ খুললাম। চোখ খোলার পর আমি যা দেখলাম তা আসলে আমি কোনো সময় দেখার জন্য প্রস্তুত ছিলাম না। একটা সাদা পরা কাপড় পরা এক মহিলা, তার মুখটা খুব বিবর্ষ ছিল, দাঁতগুলো মনে হয় কিছু একটা খাইছে, খুব রক্তাক্ত, চোখের জায়গায় নাই। আর চুলগুলো মনে হয় সাপের যেভাবে যেভাবে প্যাঁচে ওইরকম আর কি। তা আমি যতটুকু দোয়া জরু পর আমি পড়তেছি কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না। হাত পা লাগা খুব ট্রাই করতেছি, হইতেছে না। চিল্লা দরজে ট্রাই করতেছি, কিছু হইতেছে না। অনেকক্ষণ যাবত এরা হইতেছে। তারপর হঠাৎ করে আমি দেখতেছি আমি না হাত পা লাগতে পারছি, চিল্লান, তারপর আমি সেন্সলেস হয়ে গেলাম। আমার ফ্রেন্ডস সবাই আসলো, দরজা ভাঙার পরে আমার পানি টানি ঢাললো, তারপর আমি ঠিক হইলাম। তারপর আমি আমার আগে যারা ছিল আমাদের হোস্টেলে, আমি বড় ভাইদেরকে জানালাম যে ভাই আসলে এই কাহিনী ব্যাপারে আপনারা কিছু জানেন কি। তুমি আমাকে বললো যে 4 নম্বর রুমে আমরা যখন ছিলাম তখন 4 নম্বর রুমটা খুব অফ ছিল, তোমরা হয়তোবা স্টুডেন্ট বেশি সেই জন্য হয়তোবা খুঁজছো, কিন্তু 4 নম্বর রুমটা কিসের জন্য বন্ধ ছিল আমরা জানতাম না, হয়তোবা কিছু আছে। আর আমরা কিছু আন্দাজ করছি যে এরকম কিছু না আছে, কিন্তু স্যার আমাদেরকে কোনোদিন বলে নাই। তা আমরা প্রতিনিয়ত আপনার ওই কান্না বা আমার সাথে নিত্য এটা হইতেছে, বাচ্চার কান্না বা মহিলা হাসি যুবনা আমার সাথে হইতেছে। তো হওয়ার পর আমি আমার আব্বুকে জানালাম। তো আব্বু আবার এক হুজুরের সাথে কথা বললো, তো হুজুরকে নিয়ে তো আমি আমার হোস্টেলে একদিন গেলাম। যাওয়ার পরে উনি অনেকক্ষণ আমার হোস্টেলটা খুললো, ঘোরার পর আমার থেকে জানলো, আমার ফ্রেন্ড থেকে জানার পরে উনি আমার কিছু বললো না, তা আমার আব্বুকে বলছে আর কি। তা আমার আব্বু থেকে আমার শোনা যে দীর্ঘদিন প্রায় অনেক বছর আগে এটা একটা মহিলা হোস্টেল ছিল, এটা একটা লেডিস হোস্টেল ছিল। তো একটা মেয়ে বিয়ে হওয়ার আগে সন্তানের মা হয়ে গেছিল। তো এখানে বাচ্চারা অনেকদিন সে বাড়িতে যায় না, এখানে বাচ্চারা প্রসব করছিল। তারপরে তার যে বয়ফ্রেন্ড ছিল সে তার এই বাচ্চাকে স্বীকার করে নেয়। তো 2-3 মাস যাওয়ার পর সে যখন তার ওই বয়ফ্রেন্ড তার বাচ্চাকে স্বীকার করতেছে না, তারপর নাকি সে তার বাচ্চাকে নিজের হাতে হত্যা করে নিজে 4 নম্বর রুমে আমি যে বেডে ঘুমাইতাম ওই বেডের উপরে সে ফাঁসি দিছে। তারপর নাকি অনেক তারপর থেকে নাকি হোস্টেলে অনেকদিন বন্ধ ছিল, কারণ তারপর থেকে নাকি তার আত্মা বা লেডি হোস্টেল অনেক বছর অফ ছিল, এটা প্রায় 15 বছরের মতো।
তো অফ থাকার কারণে তারপর আমাদের আগের যার 2 ব্যাচ সিনিয়র ছিল তাদের কাছে স্টার্ট হয়েছে, কিন্তু তাদের সময় 4 নাম্বার রুমটা অফ ছিল। তা আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা ওই রুমে ছিলাম আর কি। তো এই হচ্ছে ভাই আসলে আমার ঘটনা আজকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের থার্ড যে অতিথি তার কাছে। আপনি এখানে চলে আসেন। হ্যাঁ, আপনার সাথে আমি নেক্সট ঘটনাটা আপনার কাছ থেকে শুনতে চাই, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন। আপনি অনেক দূর থেকে এসেছেন, আমরা সবাই জানি। তারপরে আপনি আজকে আমাদের এখানে এসেছেন, যে আপনাকে অনেক ধন্যবাদ। এই ওয়েদারের মধ্যে এত দূর থেকে এসেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলে যাচ্ছি আপনার সাথে ঘটনায়, এবং আপনার নামটা কি একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা আপনিই বলেন, তারপর আপনার ঘটনায় যাই। থ্যাংক ইউ রিসেল ভাই, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন, আমি এসছি গাজীপুর থেকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা, আজ থেকে আরো প্রায় 2 বছর আগে। সময়টা ছিল 2017 সাল। আমি তখন ক্লাস 10-এ পড়ি। তো আমরা 4-5টা ফ্রেন্ড, আমরা একটা টিচারের কাছে প্রাইভেট পড়তাম। সেইখানে আমরা যে 5 জন ফ্রেন্ড ছিলাম, তার মধ্যে ছিল 2 জন মেয়ে আর ছিল 3 জন ছেলে। তো একদিন আমাদের স্যার একটু লেট করে আসার কারণে আমরা সব ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছিলাম। তো তার মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ঈশা। মেয়েটা বলতেছিল যে ও নাকি কিছু একটা ফিল করে, যে ওর আশেপাশে কেউ আছে, ও মাঝে মধ্যে চিল্লানোর আওয়াজ পায়, বা এরকম যে ওর বাসার উপরের তালা, যেটা অনেকদিন যাবৎ বন্ধ পড়েছিল, সেইখানে হয়তো মানে কোনো ফ্যামিলি মেম্বার্স এখনো আছে, সেখানে বাচ্চার দৌড়াদৌড়ি, ফ্যামিলির নয়েজ এক্সেট্রা এক্সেট্রা সে শুনতে পায়। কিন্তু সে পরের দিন সকালবেলা উঠে যখন তার মাকে যখন সব ঘটনা বললে পরে তার মা বলে যে না, তার মা কিছু শোনে না, ইনফ্যাক্ট তার বাবাও কিছু শোনে না, পুরো বিল্ডিং এর কেউ কিছু শোনে না, শুধুমাত্র ওই সব সময় শোনে। তো তখন আমাদের বলেছিল যে, আমরা যখন জিজ্ঞাসা করছিলাম যে উপরের রুমটা কি জন্য বন্ধ, তখন সে বলেছিল যে তার উপরের রুমটা বন্ধ কারণ তাদের ওই রুমে প্রায় আরো 2 বছর আগে, আই মিন 2015 বা 16 সালের দিকে, হয়তো ওই রুমে কেউ একজন, কোনো একটা মেয়ে সুইসাইড করছিল ফাঁস নিয়ে। তো যার কারণে তারপর থেকে ওই রুমে আর কাউকে উঠতে দেওয়া হয় না, ওই রুম সবসময় অফ থাকে। তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মোনায়েম, আমরা দুজন ওইটা নিয়ে অনেক মজা নিলাম। আমরা দুজন বললাম যে না, এগুলা কিছু না, তুই আমাদের ভয় পাওয়ানোর জন্য এগুলো বলতেছিস, এক্সেট্রা এক্সেট্রা, অনেক মজা নিলাম। তখন ও বললো যে ঠিক আছে, তাহলে তোরা যদি এগুলো দেখতে চাস, একদিন আমার বাসায় থাক, আমার বাসায় থাকলে তোরা বুঝতে পারবি, তোরা জিনিসটা হয়তো তোরাও ফিল করতে পারবি। তো তখন আমি আর মোনায়েম দুইজনে চিন্তা করলাম যে কি করা যায়, বললাম যে ঠিক আছে, তাহলে একদিন থাকি। তো বিষয়টা, এই ঘটনাটাও আবার আমাদের একটা বড় ভাই আরাফাত হোসেন হৃদয় ভাই, ওনার সাথেও শেয়ার করলাম। তো উনিও বললো যে ঠিক আছে, সমস্যা নেই, তোমরা একদিন গিয়ে থাকো, থেকে দেখো কি হয়। পরে আমি আর মোনায়েম একদিন একটা ডেট ঠিক করলাম যে আমরা একদিন যাবো, ওখানে গিয়ে তারপর থাকবো। আমাদের ফ্রেন্ড ইশাকেও আমরা বললাম যে আমরা অমুক দিন আসতেছি। তো আমরা দুজনেই আমাদের বাসায় কিছু জানাইনি, কিছু না জানাই, জাস্ট এমনিতেই নর্মালি আমরা বলছি যে আমরা বাইরে থাকবো। তো সেই রিজনটা নিয়ে আমরা ওখান থেকে এসে আমাদের ফ্রেন্ডের বাসায় আসছি। তো তার আগে আমরা আবার ঈশাকে বলে রাখছিলাম, আমি আর মোনায়েম, যে আমরা দুইজন ওই রুমটাতেই থাকবো যে রুমটাতে তালা বন্ধ করা আছে, যে মেয়েটা সুইসাইড করছিল। আমরা বলছিলাম ওইটা হচ্ছে ঈশাদের নিজস্ব বাসা। দ্যাটস আমি বলছিলাম যে ওর বাবার থেকে যাতে যেভাবে হোক চাবিটা কালেক্ট করে আমাদেরকে দেয়, আমরা ওইখানে থাকবো। তো আমরা রাত্রে 10টা সাড়ে 10টার দিকে আমি আর মোনায়েম দুজনেই আমাদের ফোন, সাথে একটা টর্চ লাইট, কিছু খাবার, এফেটা সবকিছু নিয়ে আমরা রুমের মধ্যে গেলাম। তালা খুলে আমরা রুমের মধ্যে গেলাম। অনেকদিন রুমটা বন্ধ থাকার কারণে রুমের মধ্যে অনেক ময়লা ছিল, সেগুলো মোটামুটি নিজেদের কাছে যেগুলো ছিল, মানে যন্ত্রপাতি ছিল আমাদের, সেগুলো দিয়ে আমরা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পর আমরা ওখানে একটা শোয়ার জন্য একটা করলাম, যে আমরা এখানে রাত্রে শুয়ে তারপর কাটাবো। তো নিচে থেকে আমরা একটা লাইট আনছিলাম, যাতে লাইটটা চালায় আমরা কিছুক্ষণ থাকতে পারি, আর একটা টেবিল ফ্যান আনছিলাম আমাদের ঈশার বাসা থেকে, ফ্রেন্ড যে ঈশা, ওর বাসার থেকে। তো তারপর আমরা সেখানে আমি আর মোনায়েম রাত্রেবেলায় দুজন গল্প করি। গল্প করতে 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 দুজন বিভিন্ন ধরনের কথা বলতে বলতে ফোনে ইউটিউব নেট চালাইতে চালাইতে প্রায় 2টা বাজে। তখন আমি আর মোনায়েম চিন্তা করি যে রাত প্রায় 2টা বাজে, তো এখন ঘুমানো উচিত, কারণ পরের দিন আবার স্কুল আছে, স্কুলে যাইতে হবে, স্কুল তো মিলতে হওয়া যাবে না। পরে আমি আর মোনায়েম দুজন ঘুমানোর জন্য রেডি হচ্ছি, এমন সময় হঠাৎ করে আমাদের রুমের লাইট চালানো ছিল, হঠাৎ করে রুমের লাইট অফ হয়ে গেল, আমাদের যে টেবিল ফ্যানটা চলতেছিল টেবিল ফ্যান অফ হয়ে গেল। তো দুজন একটু চিন্তার মধ্যে বললাম, তারপর আবার চিন্তা করলাম যে না, লোডশেডিং স্বাভাবিক, এটা হইতেই পারে, এটা ব্যাপার না।
পরে দুইজনে মোবাইলে ফ্ল্যাশ জ্বালানোর চেষ্টা করলাম। যখন ফ্ল্যাশ জ্বালানোর জন্য আমরা ফোনটা অন করি, দুইজনের একজনের ফোনেও তখন টোটালি চার্জ ছিল না। যেখানে আমরা 5 মিনিট আগেও দেখলাম যে আমার ফোনে 70% চার্জ আছে আর মুনাইমের ফোনে 80% চার্জ আছে। তারপরেও যেখানে আমরা পরে দেখতে পাই যে আমাদের ফোন অন হচ্ছে না। তো একটু চিন্তার মধ্যে পড়লাম। তারপরে যখন আমাদের সাথে যে টর্চটা ছিল, সেই টর্চটা অন করার জন্য আমরা যখন টর্চটা অন করি, সেটা অন হচ্ছে না। তখন আরো বেশি আমাদের মধ্যে একটা ভয় কাজ করলো যে কি হচ্ছে আমাদের সাথে এটা। তো সাডেনলি আমরা এরকম করতে পারি যে আমরা দুইজন ছাড়াও হয়তো আমাদের রুমের মধ্যে আরো কেউ আছে। তখন পুরো রুম অন্ধকার, আমরা বুঝতে পারতেছি না কিছু, যে এখানে তো কোনো কিছু দেখাও যাচ্ছে না, আমাদের ফোন অফ, টর্চ অফ, আমরা কোনো কিছু দেখতেও পারতেছি না। এখানে যে কোনোভাবে দেখবো যে আমাদের এখানে কেউ আছে কিনা, আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা আস্তে আস্তে জানালার দিকে যখন আসলাম, জানালার দিকে বাইরে তাকায় দেখি যে সব জায়গায় কারেন্ট আছে, সব জায়গায় ইলেকট্রিসিটি আছে, বাট আমাদের রুমটার মধ্যে লোডশেডিং। তখন হঠাৎ করে আমরা আবার এরকম সাউন্ড পাই যে আমরা যেই ইসে ছিলাম সেটা ছিল 6 তলা, তার উপরে হচ্ছে ছাদ। তো ওই বিল্ডিং এর ছাদে অনেকজন মানুষ একসাথে হাঁটাহাঁটি করতেছে। ইনফ্যাক্ট এরকম যে একটা মাঠে যদি ফুটবল খেলা হয় তাহলে সেখানে অনেক প্লেয়ার থাকে, আর সেই ছাদেও এরকম মনে হচ্ছে যে হয়তো উপরে ফুটবল খেলা হচ্ছে। তো দুইজনে চিন্তা ভাবনা করলাম যে এত রাত্রে তো ছাদে এত মানুষ আসার কথা না। তারপরেও মোটামুটি একটা করলাম যে হয়তো আমাদের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। তারপর আমরা যে রুমটা ছিলাম, আমাদের ফ্ল্যাটেই, আমাদের রুম থেকে পাশের রুম থেকে আমরা সাউন্ড পাই যে এখানে কোনো একটা মহিলা তার মেয়েকে খাতন করতেছে, অনেক অনেক বকাঝকা করতেছে, কোনো একটা রিজনের কারণে অনেক বকাঝকা করতেছে। আমি আর মনে হয় দুইজনের হাত ধরলাম, দুইজনের হাত ধরে পাশের রুমে যাওয়ার জন্য ট্রাই করলাম। গিয়ে দেখলাম কিছু নাই ওখানে, কিছুটা বাইরের থেকে আলো এসে কিছুটা দেখা যাচ্ছিল। তখন আমরা দেখলাম যে না, ওখানে কিচ্ছু নেই। তারপর সেইখান থেকে আমি আর মনে চিন্তা করলাম যে না, এখন আর এই রুমে থাকা যাবে না, যদি এখানে থাকি আমাদের সাথে আজকে রাত্রে হয়তো অনেক খারাপ কিছু হইতে পারে। তো বাইরে যাওয়ার জন্য ট্রাই করলাম। বাইরে যাওয়ার জন্য যখন ট্রাই করলাম তখন দেখলাম যে আমাদের যে মেন যে দরজাটা, সেটা কোনোভাবেই আমরা অন করতে পারতেছি না। আমরা যে খুলে যে বাইরে যাব, এটা কোনোভাবেই পসিবল হচ্ছে না। দরজা খোলা ট্রাই করলাম, জানালা খোলা ট্রাই করলাম, কোনোভাবেই কোনো জানালা বা দরজা, কোনো লক আমরা খুলতে পারতেছি না। তখন কি করব, দুইজনে চিন্তা ভাবনা করলাম। দুইজনে আবার আমরা আগে যেখানে বেড করছিলাম ওখানে কোনো মতে ফিরে এসে দুইজনে মিলে যতটুকু আমরা তোরা, তারপর হচ্ছে দুরুদ শরীফ, যা একটু আমরা যা জানতাম সবকিছু পড়া শুরু করলাম। দুইজনে পড়লাম। দুইজনে অনেকটা ঘাবড়ে গেছিলাম। ইনফ্যাক্ট দুইজন মানে রাতে সেই সময় অনেকটা ঠান্ডা পড়ে গেছিল। হয়তো সেই সময় 4টা থেকে 4:30 বাজে এরকম। আমাদের সাথে আরো হচ্ছে, বিভিন্ন সময় মনে হচ্ছে যে আমাদের পাশ দিয়ে কেউ ঘুরতেছে, বিভিন্ন সময় মোনাইমের মনে হচ্ছে ওরে কেউ ডাকতেছে, আমার মনে হচ্ছে আমার পাশ থেকে আমার কেউ ফিস ফিস করে কোনো কথা বলতেছে। এরকম হইতে 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 একটা সময় আমাদের কানে ফজরের আজানের সাউন্ড আসে। যখন আমাদের কানে ফজরের আজানের সাউন্ড আসে তখন চিন্তা করি যে না, এখন হয়তো আমরা কিছুটা সেফ, এখন আর কোনো মতেই রুমের মধ্যে থাকা যাবে না। তখন অনেক চেষ্টা করে, অনেক রুমে অনেক ধাক্কাধাক্কি করে, অনেক কিছু ট্রাই করে, অনেকক্ষণ ট্রাই করার পরে রুমের দরজাটা খুললো। যখন খুললো আমি আর মোনায়েম আমাদের দুইজনের ফোন আর টর্চটা নিয়ে একটা দৌড় দিই। এক দৌড় দিয়ে আমাদের ওই বাসার থেকে কিছুটা সামনে একটা মসজিদ ছিল, আমরা এক দৌড়ে মসজিদে যাই দুইজনে। মসজিদে যাওয়ার পরে দুইজনে উজু করে ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়ার পর আমরা হুজুরের সাথে কথা বলি, হুজুরকে সবকিছু বলি, ডিটেইলসে ঘটনাটা। হুজুরকে বলার পরে হুজুর আমাদেরকে ঝেড়ে দেয়, মানে হুজুরা যেভাবে ছাড়ে সেভাবে ঝেড়ে দেয়। ঝেড়ে দেওয়ার পরে বলে যে তোমরা আর ওই বিল্ডিং এর আশেপাশে কখনো যেও না, আর এইগুলা অনেক সময় থাকে, তো এইগুলার সাথে এরকম মানে মজা করা ঠিক না, নিজের লাইফ নিয়ে এরকম রিস্কির ভিতরে যাবা না কখনো। তারপর আমরা দুইজন সকালবেলায় বাসায় চলে আসি, আমাদের যার বাসায় চলে আসি। বাসায় আসার পরে গোসল করে আমাদের তখন আর শরীরে এতটুকু শক্তি ছিল না যে আমরা তখন আবার স্কুলে যাব। তো আমরা যার মতো বেডে শুয়ে পড়ি। তারপর থেকে প্রায় 1 সপ্তাহ মতো আমাদের দুইজনেরই জ্বর ছিল। 1 সপ্তাহ পরে আমরা যখন সুস্থ হয়ে আমরা যখন স্কুলে ব্যাক করি, তখন আমাদের ফ্রেন্ড ঈশা, যার বাসায় আমরা ছিলাম, সে আমাদেরকে বলে যে তোরা সকালবেলায় আমার দরজায় নকও করলি না, কোনো কিছু করলি না, তোরা আমার বাসার সামনে চাবিটা দিয়ে চলে গেলি, এটা তো ঠিক হলো না, আমার তো একবার বলে যাবে। আমি চিন্তা করতেছিলাম তোরা এই 7 দিন স্কুলে আসছি না, কিন্তু আমরা কিন্তু ভাইয়া ওই চাবিটা লকও করি নাই বা রুমটাও লক করি নাই, আমরা দরজা খুলে আমরা দৌড়ে চলে আসছিলাম। আসলে পরে এই জিনিসটা আমাদের কাছে অনেকটা অবাক লাগে যে আমরা যেখানে দৌড়ে রুম থেকে চলে আসছিলাম সেখান থেকে কিভাবে দরজা লক হয়। আবার টেবিল ফ্যান, ইনফ্যাক্ট যে লাইটটা আমরা নিয়ে আসছিলাম, টর্চ লাইটটা নিয়ে আসছিলাম, সবকিছু ওইখানে বাসার ওখানে ছিল।
তো এই জিনিসটা আমাদের আসলে অনেক অবাক লাগে যে আমরা যেগুলো নিয়ে আসি না, যেগুলো সবগুলো রুমের মধ্যে রেখে আসছিলাম, সেগুলো কিভাবে আবার ওর বাসার সামনে আসে। তারপর থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত ওই ঘটনাটার ব্যাখ্যা আমরা পাই নাই। ইনফ্যাক্ট যখনও ঘটনাটা মনে হয় তখনই নিজের মধ্যে অনেক ভয় লাগে এখনো, যে আসলে কত খারাপ একটা সময় কাটাইছি। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ রাফাল ভাই। ইউ মোস্ট ওয়েলকাম, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই লিখছেন, আমি একটু পড়ি। ভূতাশ্রমের যে পেজটা রয়েছে, আমাদের দুটো পেজেই কিন্তু আমাদের যে একটা ছোট্ট ভূতাশ্রমের যে শর্ট ফিল্ম সেটা আপলোড করা হয়েছে এবং আপনারা সবাই ওখানে সাড়াও দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের এই সাড়ার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনন্য মুক্ত আছেন বগুড়া থেকে। এলিন আমাদের সাথে আছেন, লিখেছেন হাউ আর ইউ রাতুল ভাই। হ্যালো রাতুল ভাই, জানিয়েছেন। মাহাদি খান রাকা আমাদের লিখেছেন ভয় চাই। স্পাইন রহমান লিখেছেন অনেক ভয় লাগছে। এমডি সাগর হাওলাদার লিখেছেন অনেক ভয় লাগছে। এম এ রহিম খুলনা থেকে শুনছেন তিনি। ইমন খান হৃদয় শরীর হিম হয়ে আসছে ঘটনাটি শুনে। এই ঘটনাটি যদি শুনলেন, আচ্ছা ওকে। লিমন স্নাইপার আমাদের সাথে আছেন এবং আজকে ফার্স্ট তিনি কমেন্ট করলেন। এমডি সেলফি কিং জয়, আচ্ছা সেলফি কিং জয় হবে এটা, আচ্ছা ওকে। তিনি আছেন আমাদের সাথে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দিলকি শিমুল। মাহাদি খান রাকা আমাদের সাথে আছেন। কিউটি ক্যান্ডেলা আমাদের সাথে আছেন। তেলি শিমুল আমাদের সাথে আছেন। রাইসুল আহমেদ রায়ান আমাদের সাথে আছেন। এবং হালকা হালকা শীত, গুড়ি গুড়ি বৃষ্টি আর গভীর অন্ধকারে ভূতত্বের মজা আরো শতগুণ বেড়ে গেল, সেটা তিনি জানিয়েছেন। সাইম রহমান আমাদের সাথে আছেন। পাদুল হুসাইন আমাদের সাথে আছেন। ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন। আরাফাত নয়ন কুয়েত থেকে শুনছেন আমাদেরকে। আমাদের সাথে আছেন এমডি আতিকুর রহমান আতিক। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি স্বপ্নের রাজ্যের রাজকুমার, ওকে। আমাদের সাথে আছেন মনিরুল ইসলাম, আছেন আমাদের সাথে শেহতাজ শামীম। এম এইচ রিফাত আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইমন খান হৃদয়, আছেন এমডি সাগর হাওলাদার, আছেন আমাদের সাথে আরো তানজিল আহমেদ সহ আরো অনেকেই। রেডিও ফুটি যে পেজটা, সেই পেজ থেকে যদি পড়ি তাহলে এখানেও আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এখানে কমেন্ট করছেন এবং আমাদের এইখানে যারা লিখছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যারা আছেন, আমি একটু পড়ে শোনাই তাদের নাম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখানে মুশফিকুল ইসলাম, অয়ন সরকার আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন শাহি মেরিনা নীল, নাজমুল হুসাইন আমাদের সাথে আছেন। রাজ আমাদের সাথে আছেন। মায়ের বাঁধন আমাদের সাথে আছেন। নূপুর আক্তার, ডক্টর আলিফের স্টোরিগুলো শুনতে চাই, গত সপ্তাহেও এসেছিলেন। সজীব আহমেদ আমাদের সাথে আছেন এবং বৃষ্টি রাতে শোনার মজাই আলাদা, সেটা তিনি জানিয়েছেন। অন্তু আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তাজিমুল ইসলাম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মঞ্জুর বাপি আছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি মিজানুর রহমান এবং তিনি টার্কির ইস্তাম্বুল থেকে শুনছেন আমাদেরকে, ছবি পাঠিয়েছেন তিনি অলরেডি। আমাদের সাথে আছেন ঈশিতা আছেন আমাদের সাথে। মিরাজুল ইসলাম পবিত্র আছেন। নীলাশা আমাদের সাথে আছেন। খায়রুল ইসলাম আছেন আমাদের সঙ্গে। আফজাল আহমেদ আছেন। শাহিব আলী ইমতিয়াজ সহ আরো অনেকে। আরেকটা স্টোরি আসলে আমার কাছে এই মুহূর্তে আছে, যেটা বেসিক্যালি একটা ইমেল এবং সেই ইমেলটা আমি একটু শিওর হচ্ছি, মনে হয় এটা পড়া হয়, আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে, আশা করছি ভালো লাগবে। চলুন আমরা আরেকটা ইমেল পড়ে ফেলি আজকে। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। এই ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। আমার নানু বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ঘোলডুবাগ নামক গ্রামে। আমার নানু বাড়ি তখনকার সময় ছিল গ্রামের শেষ মাথায়। এখন অবশ্য গ্রাম অনেক বড়, 80 দশকের কথা বলছি আমি। আমার নানু বাড়ি দেখতে অনেকটাই আই শেপের মতো। এক সারিতে 4টি পাকা দালান, বাড়ির সামনে উঠোন, তারপর সমান্তরালে বসার ঘর, বাংলা ঘর বলা হয়ে থাকে। বাড়ির পেছনে পুকুর, বাঁশঝাড়, তারপর ধুধু প্রান্তর। আল আমিন আমার মায়ের চাচাতো ভাইয়ের ছেলে, বয়স 3 বছর, বেশ ফর্সা, দেখতে খুব সুন্দর ছিল আর খুব চঞ্চল ছিল। বলে রাখা ভালো, আমার নানু বাড়ির পেছন দিকটা বেশ ভয়ানক ছিল। গ্রামের শেষ মাথায় হওয়ার কারণে দিনের বেলায় ও নিস্তব্ধতা বিরাজ করত।
আর ওই দিকটা অনেকেরই অনেক ভয়ের অভিজ্ঞতা আসে। সেটা না হয় আজ না বলি, ফিরে আসি আল আমিনের কথায়। ওই দিন দুপুর থেকেই আল আমিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে বিকেলের দিকে তাকে পাওয়া যায় বাঁশঝাড়ের নিচে। ঘরে নিয়ে আসা হয় তাকে। সংজ্ঞা ফিরে পেলে সে বলে পুকুরের পাড়ে খেলতে গিয়েছিল। তারপর আর কিছু মনে নেই। সমস্যা শুরু হয় সন্ধ্যার পরে। ধীরে ধীরে তার খিঁচুনি হতে থাকে। অদ্ভুত ভঙ্গিতে মোচড়াতে থাকে বিছানার ওপর। দেখতে দেখতে বাড়ির সব মানুষ ভিড় করে তাদের ঘরে। সবাই হুজুরকে ডাকতে বলে, আর আমার আপন মামা ডাক্তার ডাকতে গেলেন। বলা বাহুল্য, তখনকার সময় ডক্টর পাওয়া সহজ ছিল না। আর এর মধ্যেই আমার চাচাতো মামি, যিনি একটু এই সব বিষয় জানতেন, তিনি আল আমিনকে আল কোরআনের সূরা ইয়াতিন পড়ে ফু দিতে বলেন। কিন্তু তার পড়া শেষ হওয়ার আগে আল আমিন বিছানা থেকে উঠে দৌড় দেয়। কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেও পারেনি। এত ছোট বাচ্চা, এত জোরে দৌড়ানো অসম্ভব। আবার খোঁজা হয়, লাইট হ্যারিকেন নিয়ে খুঁজতে। ইতোমধ্যে হুজুরও এসে পড়েন। আল আমিনকে বাঁশঝাড়ের নিচে পাওয়া যায়। হুজুর দোয়া দুরুদ পড়েন। পানি পড়া আল আমিনের বাবাকে বাইরে রাখেন। তিনি বলেন, যা। তা শুনে মাথা আমাকে আকাশ ভেঙে পড়ে। হুজুর বলেন যে এ সারানো আমার সাধ্যের বাইরে। আপনারা অন্য হুজুর দেখেন। তিনি আর কিছু না বলে চলে যান। এরপর মামা ডাক্তার নিয়ে আসলে তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি তাকে সিলেট মেডিকেল নিয়ে যেতে বলেন। সারা বাড়ি শুদ্ধ আল আমিনের অদ্ভুত কণ্ঠের আর্তনাদ। দু তিনজন লোক মিলে বিছানায় ধরে রেখে রাখতে বেগ পেতে হতো। এরপর মামা ডাক্তার নিয়ে আসলে তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি। তাকে সিলেট মেডিকেলে নিয়ে যেতে বলা হয়। ধীরে ধীরে রাতের বেলায় নিস্তেজ হয়ে পড়ে আল আমিন। ওই দিনই গাড়ি রিজার্ভ করে সিলেট মেডিকেলে তাকে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা পরীক্ষা করে কোনো রোগ খুঁজে পেলেন না। ওই দিন সন্ধ্যায় শুরু হয় তাণ্ডব, যা দেখে হতবাক ডাক্তাররা। না, এর সাথে কোনো রোগের মিল নেই। ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টাও কাজে আসে না। এইভাবে 3 দিন চলার পর ডাক্তাররাই হাল ছেড়ে দিয়ে কোনো বড় হুজুরের কাছে নিয়ে যেতে বললেন। বিশ্বাস করতে বাধ্য হলেন এমনও কিছু আছে এই প্রকৃতিতে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় সিলেটের তখনকার এক বড় পীর সাহেবের কাছে। তিনি রাতে জিন হাজির করতে পারেন এবং 7 জন জিন জিনের নজরে পড়েছে আল আমিন। এবং এই 7 জিন একে অন্যের ভাই। 7 জিনই কোনো না কোনো ভাবে পঙ্গু। কারো হাত নেই, কারো পা নেই, কেউ অন্ধ তো কেউ বধির। তারা একসাথে থাকে এবং থাকে ওই পুকুরের পাশে বাঁশঝাড়ে। তাদের পিছু ছাড়ানো খুব কঠিন কাজ হবে, কারণ তারা পঙ্গু হওয়ায় খুব রাগী এবং গোয়ার টাইপের জিন ছিল। পীর সাহেব নিজেও অপারগতা প্রকাশ করেন আর বলেন এর সমাধান করতে হবে বাড়িতে। তিনি এক তান্ত্রিকের সন্ধান দেন। সেই তান্ত্রিক প্রথমে আসতে চায় না, পরে অনেক কাকুতি মিনতি করার পরে অনেক টাকার লোভ দেখিয়ে তাকে রাজি করানো হয়। তান্ত্রিক এসে উপস্থিত হয় বাড়িতে। তান্ত্রিক বাড়িতে এসে বলে 3 দিন ভর দুপুরে আল আমিনকে ঝাড়াতে হবে। যদি তা করা যায় তবে সে সুস্থ হবে, আর তা না হলে সে নিজেও জানে না। তান্ত্রিকরা ছিল 3 জন। তান্ত্রিকের বউ আর তার আচ্ছা, এটা মনে হয় পড়েছি আমি। এটা মনে হয় বাদ দেওয়াটাই ভালো, কারণ আমার কেন যেন মনে হচ্ছে এটা আমি পড়েছি। তো যাই হোক, তার চাইতে আমরা বরং একটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কাছে একটা অডিও ক্লিপ আছে। সেই অডিও ক্লিপটা শুনে আসবো এবং তারপরে আমাদের অতিথিদের ঘটনা আমরা আবারও পড়বো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চল শুনে আসি ঘটনাটি। আসসালামু আলাইকুম, আমি আবিরা। আমি চিটাগাং থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত আমার সাথে ঘটা। এটি ঘটেছে গত মঙ্গলবার। আমি এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ি, সো আমাকে রাত্রি পড়তে হয়। তো আমি পড়তে পড়তে একটা বেজে গেছে, তাদের নিয়ে কারেন্টটা চলে যায়। কারেন্টটা চলে যাওয়ার পরে আমি চিন্তা করি আর তো পড়ে লাভ নেই, কারেন্ট চলে গেছে, সো পড়বো না। এমন করে আমি ঘুমের প্রিপারেশন নেই। ঘুমের প্রিপারেশন না বলতে গেলে দোয়া পড়তেছি। এরকম আমি তাদের নিয়ে খেয়াল করলাম যে আমার আশেপাশে অনেকখানি সাউন্ড হচ্ছে, লাইক মামির রুমে ফ্রিজ আছে, ফ্রিজের দরজা ওপেন আর অফ হচ্ছে এরকম। সেদিন আনফর্চুনেটলি বাসায় কেউ ছিল না। বাসায় আমরা 2 বোন আর আমার মামি থাকি। তো দরজা খুলছে আর বন্ধ করছে এরকম। আমি চিন্তা করলাম যে হয়তো আমি ভুল শুনছি। তারপরে চিন্তা একবার ট্র্যাক করে আসছি। তো মোবাইলের ফ্ল্যাশ লাইটে আমি
দিয়ে ওইখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ফ্রিজটা ওপেন। চিন্তা করলাম যে আমি কখন খুললাম বা কখন খোলা ছিল, তারপর করলাম না আমি ওটা অফ করে দিলাম। আমি ওটা অফ করে রুমে, আমি ড্রয়িং রুমে ঘুমাই, ড্রয়িং রুমে ওখানে খাটাতে এখানে ঘুমাই। তো ড্রয়িং রুমে এসে বসে শোবো, তখনই আমি খেয়াল করলাম যে আপুর রুমে কেউ দরজাটা বন্ধ আর খুলতে এরকম একটা অবস্থা। তখন আমি ভয় পাইনি, আমি কিচেন রুমে যাই, মোবাইলে ফ্ল্যাটটা দিয়ে আমি ফার্স্টে কিচেন রুমে যাই, কিচেন রুমে গিয়ে তাহলে ওই রুমে দেয় একটা বটি হাতে নিয়ে ওই রুমে দেয় আর জানি না কখন কি হতে পারে। তো দেখলাম যে সবকিছু নর্মাল, দরজাটাও খোলা। দেন আবার জানালা গুলো চেক করলাম যে খোলা আছে কিনা, দেখলাম যে না সবকিছু ঠিকঠাক আছে। আমি আবার শুতে চলে যাই, আবার সে একসাথে ফ্রিজ খোলার সাউন্ড হচ্ছে, দরজা তিনটা বন্ধ আর খুলছে কিচেন রুমটা। আমি তখনই ভয় পাই, চিন্তা করলাম যে পাশের বাসাতেই আমার আরেকটা মামি থাকেন, কি চিন্তা করলাম যে তাড়াতাড়ি কাছে যাই। তাদের আমি খেয়াল করলাম যে আমার পুরো 2 পা অবশ হয়ে গেছে। দেন আমি বললাম যে না কিছু খারাপ কিছু হচ্ছে, আমাকে দোয়া পড়তে হবে। আমি আয়াতুল কুরসি পড়ার ট্রাই করি, দেখলাম যে না আয়াতুল কুরসি আমি ভুল পড়ছি। তো চিন্তা করলাম যে নার্ভাস হয়ে গেছে তাই এমনটা হচ্ছে। আমি অনেকেই কল দিলাম, রাতের প্রায় 2টো বাজে, কেউ অতটা খেয়াল করেনি সম্ভবত। তো আমি গেল ফেসবুকে ঢুকে আমি আমার স্যারকে নক দিলাম যে স্যার আমার এমন একটু প্রবলেম হচ্ছে, আপনি আয়াতুল কুরসিটা একটু লিখে দেন। স্যার বললো যে কি হয়েছে, আমি বললাম আমি সব ঘটনা পরে বলবো, আপনি একটু লিখে দেন। তো স্যার লিখে দিল, লিখে দেওয়ার পরে আমি ফার্স্টে পড়ার পরে চিন্তা করলাম যে দেখলাম যে না সাউন্ডগুলি একটু বন্ধ হয়েছে, যেহেতু খারাপ কিছু তো আমি আয়াতুল কুরসিটা জোরে পড়ি, আয়াতুল কুরসিটা জোরে পড়া শুরু করি। পরে সবকিছু নর্মাল, আমি সব দোয়া কালাম করে ঘুমায় যাই। এর পরের দিন সকালে আমি কলেজ করি, এমন এগুলো করতে রাতের 7টা হতে আমি ঘরে আসি। ঘরে এসে শাওয়ার করে এসে আমার কাজিনরা পড়ে আমার রাতে, তো তাদেরকে পড়াই এইভাবে পড়তে রাতের প্রায় 12টা বাজে। দেন আবার সে দরজা খুলছে, অফ করছে। এবার তো পরে এইসব সাউন্ড হতে চিন্তা করলাম যে না এইগুলো নেওয়া যাবে না, আমি তাড়াতাড়ি করে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ পড়ার পর তখন আমার ফিল হচ্ছে আমার আশেপাশে কেউ একজন আছে। তারপরে উজু করা অবস্থায় ছিলাম, তাই আল্লাহর রহমতে কিছু হয় নেই। আমি আবার ঘুমিয়ে যাই। এর পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে মামিকে বললাম যে মানে এই প্রবলেম হতে এটা সলভ করে গেল। তো আমার মামা বলতে তুমি আগে বলনি কেন যে প্রবলেমটা হচ্ছে, 2 দিন ধরে প্রবলেমটা হচ্ছে। তো আমি বললাম যে আচ্ছা মামা বলি নেই, রাতের বেলা সবাই ভয় পাবে এরকম কিছু একটা চিন্তা করে আমি বলি নেই, বাট প্রবলেমটা সলভ করা দরকার। তো মামা মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসেন, উনি বিল্ডিং এ ঢুকবেন না, বলতেছে কি না এখানে প্রবলেম হচ্ছে, আমি বিল্ডিং এ ঢুকবো না, আমাকে বাইরে বসার ব্যবস্থা করে দেয়। বাইরে বসার ব্যবস্থা করে দেওয়া হলো। দেন এরকম করার পর হুজুর বলতেছে কি তুমি কি ছাদে যাও দুপুরে বা রাতে? আমি বললাম যে হ্যাঁ হুজুর আমি দিনের বেলা যাই না, রাতের বেলা মাঝে মধ্যে 1-2 বার এইভাবে যাই। তো বলে রাখি যে আমাদের নানুবাসের বিল্ডিংটা 4-5 তলা কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে এখনো কমপ্লিট না, জাস্ট পিলার আর ছাদটাই দেওয়া হয়েছে। তো এরকম আর 3 তলা পর্যন্ত কমপ্লিট। তো হুজুর বললো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুমি ছাদে গেছো, ওইখানে 2টা দিন থাকে, দিনগুলো খারাপ, তারা অনেক দিন ধরে সুযোগ খুঁজতেছিল বাট সুযোগটা পায়নি, কালকে আর পরশু সুযোগটা পেয়ে গেছে খুব ভালোভাবে। তা আমি বললাম যে এই প্রবলেমটা সমাধানটা কি হবে? তো বলে হ্যাঁ সমাধান আছে, রাতে একটা গরু জবাই করে রাতের বেলা 1 বাটি রক্ত 3 রাস্তা মোড়ে রেখে আসতে হবে, আরেক বাটি রক্ত 4-5 তলে এসে আসতে হবে, 2টা বাটি, টোটাল 3টা বাটি। আমরা বললাম আচ্ছা ঠিক আছে। এরপরে দিয়ে গরুটা জবাই হবে, গরুটা দিয়ে মিটকিনকে খাওয়াই দিতে বলছিলাম। তো ওই কাজটাই করলাম। আব্বুকে বলা হলো, আমার আব্বুকে বলা হলো মামা সবকিছু শেয়ার করো। তো আব্বু কি করে একটা গরু নিয়ে আসছে, 1 কালারের ছিল, গরু নিয়ে এসে গরুটা জবাই করালো। জবাই করার পরে রক্তগুলো আমাকে মাঝরাত 2টার দিকে 3 রাস্তা মোড়ে দিয়ে আসতে হবে। তো আমি এটার প্রতি যেটা আব্বু বারবার জিজ্ঞেস করে, যেহেতু আমি ছোট, আমি জিজ্ঞেস করে যে তুমি পারবা কিনা। তো আমি বললাম যে না পারবো, ইনশাল্লাহ পারবো। আমি উজু করে হাতে একটা লাইট রাখি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আই ডোন্ট নো লাইটটা কেন রাখা হয়েছে, আমার হাতে লাইট ধরাই দিয়েছেন। তো
আমি যাই, রক্তটা রেখে চলে আসবো। হুজুর আগেই বলে দিয়েছিল যে যখন রক্তটা রেখে চলে আসবো পিছন ফিরে তাকাবে না, তোমাকে অনেকেই ডাকতে পারে, যদি তাকাও তাহলে সমস্যা হবে, এরকম একটা বলে দিছে হুজুরে। তো আমি রক্তটা রেখে যে দৌড় মারি, দৌড় মারার টাইমে এমন হচ্ছে যে আমার পাটা মচকে যায়, আমি খুবই খারাপ ভাবে ব্যথা পাই। তো আমি নিচে বসে যাই, তো আমি চিন্তা করলাম তো একবার পিছনে তাকে দেখি কি হচ্ছে, আসলে কিউরিয়াসিটি কাজ করতেছিল খুব। তো কি হচ্ছে এটা দেখে তারপরে চিন্তা করলাম যে না আমি দেখবো। এরপর দেখিনি, চলে আসছি। চলে আসার পরে নেক্সট মিশন ছিল তারপর তলায় রক্তে বাটি রেখে আসতে হবে। আমি গেলাম, কয়েকটা পাঁচতলায় গেলাম, পাঁচতলায় গিয়ে আমি বাটিটা রেখে আসলাম। তারপরে তখন ওইখানে তেমনটা প্রবলেম হলো, আমি খুবই তাড়াতাড়ি নামে আসছি। তুমি চারতলায় গিয়ে রক্তে বাটিতে রেখে চলে আসার টাইমে দেখলাম যে আমার নানু ডাকতেছে। আর আমার নানু মারা গেছে 2015-এ। তো আমার নানু ডাকতেছে। এরপরে আমার মামা ডাকতেছে। আমার মামা মারা গেছে তাই 5 থেকে 6 বছর এমন হবে। তো ওরা ডাকতেছে যখন শুনলাম, আমি দেখলাম যে না একবার ফিরে তাকাই কে আসছে ওইখানে, এমন কে। তারপর চিন্তা করলাম না আমার ক্ষতি হবে, আমি জাস্ট একটা দৌড় দিই। 3 তলায় বাসা আছে, 3 তলায় একটা আন্টি থাকে, উনি সব কাহিনী জানতো, উনি কিছু দরজা খোলার তো আমি বের হয়ে ঢুকে গেছি। 4 তলা থেকে ডাইরেক্ট এক দৌড়ে ঢুকে যাই 3 তলায়। 3 তলায় আন্টি তাড়াতাড়ি গরম পানি দিয়ে আমাকে আমার মুখ হাত ধোয়াই দেয়। ধোয়াই দেওয়ার পরে তো আন্টি বলতে তুমি বাসে যাও, বাতে গিয়ে গরম পানি দিয়ে গোপর করে করলো, তো করে ফেলি। এটা মিটে গেলে সমস্যাটা হয় যখন আমার নানু মারা যায়। মারা যাওয়ার পরে আর কোনো খাতেয়া দেওয়া হয় না। আর কি বলো, ঘর বাঁধাইতে হয়। কেউ মারা গেলে বা নতুন কেউ জন্মগ্রহণ করলে নাকি ঘর আবার হুজুরকে দিয়ে বাঁধাইতে হয়, খাতেয়া দিয়ে দিতে হয় নাকি। তো যার কারণে এটি 2টা দিন এসে থাকতেছে। আর আমি আনফরচুনেটলি ডিস্টার্ব করাতে তারা সুযোগ খুঁজছিল আমাকে ডিস্টার্ব করার। তো আশা করছি যে স্টোরিটা ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ শোনাবেন, এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা। ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুরতে রেড এফএম। ঘড়িতে সময় রাত 1:25। আপনি রাফেল আছির সাথে এবং একটার পর একটা দারুণ ঘটনা শুনছি আমরা। এখন চলে যাব আমাদের আরো একটা ঘটনায়, এবং আমাদের যিনি ঘটনাটা শোনাবেন আমি রিকোয়েস্ট করবো যে প্রথমে আপনার নামটা বলবেন, তারপর আপনি কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম হচ্ছে আব্দুল নোমান, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, আমি বর্তমানে মহাখালীতে থাকি। কাহিনীটা আমি শুনছি আমার আব্বুর থেকে। এটা অনেক 2001 কি 2 সালের দিকে। তা আমরা ছোট থেকেই চট্টগ্রামে বড় হয়েছি। তো সেই সুবাদে ঈদের পরপর আব্বু আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে বাড়িতে আসছে। ঈদ 2 দিন করার পর আব্বু আমাদের সবাইকে নিয়ে নানুর বাড়িতে আমাদের রেখে আসছে। তো কথা বলতে তো মামাদের সাথে আড্ডা দিতে দিতে রাত 11টি বা 12টা হয়ে গেছে আর কি। আর আমার আব্বুর বাড়ি থেকে আমার নানুর বাড়ি তো 40 মিনিট হাঁটলে 40 মিনিট। তা আব্বু আমাদেরকে রেখে আম্মুকে রেখে হঠাৎ আমার আব্বুর কাছে কল আসলো বা খবর আসলো যে আমার দাদু খুব অসুস্থ। তো সেই সুবাদে আব্বু নানুর বাড়িতে না থেকে চলে গেলাম আমাদের বাড়িতে। তো বাড়িতে আসতে আপনার একটা সাঁকু পড়ে, মানে একটা খালের মতো একটা সাঁকু পড়ে। তো সাঁকুটা পার হয়ে আমাদের বাড়িতে আসতে হয়, আমার দাদুর বাড়িতে। তো তখন সাঁকুটা কাছাকাছি আসার পর আমার আব্বু কিছু সাউন্ড, মানে একটু মানে এই সাপ যখন ব্যাঙিরে ধরে এরকম একটা মানে অন্যরকম একটা সাউন্ড ফিল করলো। তা আব্বু গুলা পাত্তা দেয় না। তা আমার বুয়া একটু কবিরাজ ছিল, তা আমার আব্বু একটু দোয়া কালাম পড়া শুরু করলো। তো সাঁকুটা ছিল আপনার বাঁশে। বাঁশ দিয়ে যখন আমার আব্বু যাইতেছিল, তো বাঁশটারে মানে সাঁকুটার অনেকক্ষণ মানে ঢাকা ছিল, মানে আব্বুকে পানিতে ফালাই দেওয়ার জন্য। তা আব্বু অনেকক্ষণ আব্বু বুঝতে পারছে এই বিষয়টা স্বাভাবিক না। অনেকক্ষণ যাবত আব্বু মানে চেষ্টা করছে বাঁশটাকে ধরে রাখার জন্য, কিন্তু পারতেছে না। কিন্তু ওই সাইড থেকে দেখছে কোনো সময় বিড়ালের আওয়াজ করতেছে, কোনো সময় কুকুরের আওয়াজ করতেছে, মানে এক একটা সময় এক একটা রূপ নিচ্ছে আর কি। তারপর যতটুকু সূরা কালাম পারে পড়তেছে, কিন্তু ছাড়তেছেন, মানে যত চেষ্টা ট্রাই করতেছে আব্বুরে পানিতে ফালার দেওয়ার জন্য। অলরেডি আব্বু হাত ফসকে একটা হাত ধরা ছিল, পাগুলো পানিতে পড়ে গেছে। এরপরে ঝাঁকাতেছে আব্বু, তখন মানে পারতেছে না। তা আব্বু যে হোক কষ্ট কইরা ওই পারে গেছে। যাওয়ার পর আপনার পাশেটা বাঁশঝাড় ছিল, আমাদের বাঁশঝাড়। মনে হচ্ছে যে বাঁশঝাড়টা মানে একদম টোটালি মনে একদম ভাঙ্গা ছিল, ঘূর্ণিঝড় হইলে যেভাবে হয় সেরকম একটা মানে অবস্থা সৃষ্টি হচ্ছে, মানে বাঁশঝাড়ের যে অবস্থাটা। তা আমার আব্বু বুঝতে পারতো, মানে খুব ভয় পাইতেছে।
কারণ এপ্রিল চট্টগ্রাম ছিল, হঠাৎ করে বাড়িতে আসছে অনেক বছর পর, এরকম জিনিসটা আশা করিনি। তো তারপর আমার আব্বুর হাতে একটা কালো টর্চ লাইট ছিল অনেক বড়, তো একটা গরু আকৃতি ধারণ করলো। যে জিনিসটা আমার আব্বুর এতক্ষণ কুকুর সাজছে, বিড়াল সাজছে, বিভিন্ন পশু পাখি সাজছে, এখন গরু লাল একটা গরু সাজছে। আমার আব্বুর দিকে মানে গাড়ি দেওয়ার জন্য মানে শিং দিয়ে আঘাত করার জন্য দৌড়ে আসতেছে। তো আমার আব্বু কি করলো, হাতে তার লাইটটা ছিল, সেই লাইট দিয়ে ওই গরুটার মাথায় মারে। তো মাথায় মারার পর জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, মানে জিনিসটা আর কি মানে পলকের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। তো ভ্যানিশ হওয়ার পর থেকে সাউন্ডটা আবার করতেছে, মানে ভ্যানিশ হওয়ার পর থেকে মানে আমার আওয়াজ সাউন্ডটা আবার করতেছে। তো আমার আব্বু দৌড় দিয়ে পাশে একটা মানে ইয়েতে গিয়ে আপনার বাড়িতে গিয়ে মানে চিকিৎসা অজ্ঞান হয়ে গেল। তো মহিলারা ধরাধরি করে মানে রুমে নিছে। সকালে আব্বু চেঞ্জ ফিরার পর এই কাহিনী বলছে। তো আমার দাদু আবার কবিরাজ ছিল, তো উনি আবার আমার আব্বুর তাবিজ দেওয়ার পর এরপরে কোনো ঘটনা মানে কোনো ক্ষতি হয় নাই, এরপর থেকে আব্বু স্বাভাবিক। এ ছিল ভাই আসলে আজকে আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা ঘটনায় যাব, যে ঘটনাটি এটিও একটা অডিও ক্লিপ, এবং সেই অডিও ক্লিপটা আমরা শুনে আসবো, তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। রেডিও পুত্রাটা প্রেমান জু ফুটতে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি ভূত এফএমের অনেক আগের একজন ফ্যান। আমি 2010 থেকে ভূত এফএম শুনছি। আমি অনেক সময়ই চাই যে ঘটনা পাঠাই বিভিন্ন জায়গায়। আমি যখন যাই আমি ঘটনা শুনতে এবং কালেক্ট করতে অনেক পছন্দ করি। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে যে আমার দাদুবাড়ির একটি ঘটনা। আমার দাদুবাড়ি উত্তরবঙ্গের, আমি ডিস্ট্রিক্টটা মেনশন করছি না। আমি বর্তমানে খাগড়াছড়িতে আছি। আমার গভর্নমেন্ট জবের পারপাসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়তো পোস্টিং থাকে। তো বর্তমানে আমি খাগড়াছড়ি আছি। সেখান থেকে এখনো কোনো কাহিনী বা ঘটনা আমি এখনো কালেক্ট করতে পারিনি। তো আমি ঘটনায় ফিরে যাই, আমার দাদু বাড়ির যে ঘটনা। তো দাদু বাড়িতে আসলে আমার দাদু বাড়ি একদম অধীরপাড়া গায়ে। সেখান থেকে প্রত্যেক বছরই দেখা যায় যে যখন কোনো কাজ থাকে না, 2 মাস 3 মাস এরকম, তখন দেখা যায় যে ধানের মৌসুম কিংবা সরিষার মৌসুম যখন থাকে না, তখন যারা দিনমজুর বা শ্রমিক তারা চায় যে কিছু বাড়তি ইনকাম হোক, তখন তারা চলে যায় চিটাগাং, ঢাকা, বিভিন্ন মাটি তোলার কাজ হোক, সিমেন্টের কাজ হোক, এগুলো করে তারা কিছু বাড়তি ইনকামের আশা করে আর কি। তো এরকমই আমাদের গ্রাম থেকে এবার হচ্ছে 11 জন গিয়েছিল। ঘটনাটা আসলে এই 11 জনকে নিয়েই। 11 জন গিয়েছিল কোনো একটা জায়গায়, যে তারা মাটি কাটার কাজ করতো আর কি। মাটি কাটা, বালু নিয়ে আসা এক জায়গায় কোনো জায়গায়, এরকম কাজ করতো। তো এরকম কাজ করতে করতে তাদের বেশ কিছুদিন হয়ে গেল, 1-2 মাস কেটে গেল। তো বেশ কিছু ইনকাম হয়েছে, তারা তখন বাড়ি ফিরতে যাচ্ছিল। তো দিনমজুর মানুষ, তারা ট্রাকেই বাড়ি ফিরছিল, কিন্তু দুর্ঘটনা বশত আর কি ট্রাকটি একদম অ্যাক্সিডেন্ট করে একদম আমাদের গ্রামের যে 11 জন ছিল, তারা ওই 11 জন সহ যারা ছিল সবাই স্পট ডেথ, মারা যায়। তো গ্রামে একটা শোকের ছায়া চলে আসলো যে একসাথে 11 জন মারা গেল একই গ্রামের। তো এরকম করতে করতে তাদের লাশ নিয়ে আসা হলো রাতে লাশ নিয়ে আসার পরে, তো রাতে আর জানাজা হলো না, সকালে নামাজে জানাজা হবে। নামাজে জানাজা যখন শুরু হলো তখন দেখা গেল 11টা লাইট। আমি বুঝাচ্ছি যে 11টা লাইট বলতে, আমি যদি অনেকগুলো বরফ একসাথে করি, বরফ একসাথে করলে যে চাকতির মতো হবে, সেটা যদি লাইটিং করে, তো এরকম বা লাইট নূর যেটাই বলেন আপনি, সেই রকম 11টা নূর সেই 11টা লাশের সামনে ছিল যতক্ষণ জানাজা হচ্ছিল। আমাদের জানাজা যতক্ষণ হচ্ছিল সবাই দেখেছে, গ্রামের সবাই দেখেছে যারা জানাজায় উপস্থিত ছিল। এবং জানাজার শেষে যখন লাশগুলোকে কবরস্থ করা হলো, তখনও কবরের আশেপাশে এই 11টা লাইট জুপপাপ থাকছিল এবং হুট করে এগুলো ভ্যানিশ হয়ে গেল দাফনের পরে। তো গ্রামের সবার একটা কথা যে আসলেই এত দিন মজুর ছিল, হালাল ইনকাম করতো, ধান ঝুরিয়ে ইনকাম করতো। তো সবাই এটা পজিটিভলি দেখেছে যে হ্যাঁ, আল্লাহ হয়তো তাদেরকে শহীদ হিসেবে কবুল করেছেন, এরকম কিছু একটা সবাই পজিটিভলি দেখেছেন।
তো এটা একটা ঘটনা রাসেল ভাই। তো আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আমি এটি যদি নির্বাচিত হয় আমি হয়তো পরবর্তী ঘটনাগুলো পাঠাবো। তো আজকে এ পর্যন্তই। নেক্সট উইকেও ইনশাল্লাহ আমি ঘটনা পাঠাবো। আর ভূতের ফিল্মে সবাইকে একটা কথাই বলছি, ভূতের ফিল্ম শুধু শুনলেই হবে না, ঘটনার মধ্যে আপনাকে যেতে হবে, ইমাজিনেশন পাওয়ার আপনার থাকতে হবে, ফিল থাকতে হবে, তাহলে আপনি ঘটনা শুনলে আসলেই সেটা আপনি বিলিভ করতে চাইবেন। এছাড়া মনে হবে যে না, আসলেই কোনো ঘটনা কেউ বলছে না, এরকম আর কি। তো ধন্যবাদ সবাইকে। আশা করি নেক্সট টাইম আমি আবার কোনো এক ঘটনায় আপনাদের কাছে চলে আসবো। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অফকোর্স বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। লিসনিং টু রেডিও ফুটের এফএম, আমি রাজ বেলাচির সাথে, এবং চলছে ভূত এফএম, এবং আমি দেখতে পাচ্ছি এমডি হাসান খান আমাদের সাথে আছেন, সিলেট থেকে লিখেছেন আউটডোর শো করতে বলেছেন। আমরা এরপরে সিলেটে যাওয়ারই টার্গেট, আসলে দেখা যাক কি হয়। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সৌমিক, এছাড়াও টুকু শেখ যশোর থেকে আমাদের সাথে আছেন, এমডি আমানুল্লাহ আকাশ আমাদের সঙ্গে আছেন। টুইটার থেকে শুরু করেছি পড়া, আস্তে আস্তে ফেসবুকে যাব। আদিব আহমেদ ফারহান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এস আর রাজ, এছাড়াও আছেন এ বি এম আকাশ, সুজন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আবির পাঠান, এছাড়াও আছেন আমাদের সঙ্গে এমডি আমানুল্লাহ আকাশ জামালপুর থেকে, তিনি আবারও লিখেছেন ওকে। তুহিন ইসলাম আমাদের সঙ্গে আছেন, শেখ মুয়াজ্জেম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফয়সাল খুশি, এছাড়া আছেন আমাদের সাথে মইনুর সাগর সহ আরো অনেকে। তো এই ছিল আমাদের যারা হচ্ছে আমাদের সাথে টুইটারে যোগাযোগ করছিলেন, তাদের কিছু আমি পড়ে শোনালাম। এখন আমি যাব হচ্ছে আমাদের ফেসবুক পেজে, দুটো পেজ হয়েছে, www.facebook.com/verygodfurti and www.facebook.com/bhutfm.russell। bhutfm.russell থেকে যদি পড়ি, তাহলে যারা আমাদের আজকে ঘটনা মানে লেখা পাঠিয়েছেন বা লিখছেন, আমাদের কমেন্ট করেছেন, তাদের কথাগুলো একটু জানিয়ে দিই। আনোয়ার হোসেন আমাদের সঙ্গে আছেন এবং কঙ্গো থেকে তিনি শুনছেন। ও মাই গড, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আর রেড রাশেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রোভার বন্ধন কুমার, আচ্ছা নাটোর থেকে তিনি শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাহাবুদ্দিন শুভ, এছাড়াও আমাদের সাথে আছেন এফ এম এ রহিম, আমাদের সাথে আছেন এমডি আতিকুর রহমান আতিক আছেন, মিজানুর রহমান শিমুল আমাদের সঙ্গে আছেন, এম এন নিশাদ রহমান আমাদের সঙ্গে জামালপুর থেকে শুনছেন, শাহাবুদ্দিন শুভ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আর জে রাজু, আরিফিন নূর শায়ক আমাদের সঙ্গে আছেন, এমডি আতিকুর রহমান আতিক আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মনিরুজ্জামান মনির, এমডি সাগর হাওলাদার আমাদের সাথে আছেন, অনন্ত কুমার জয় আমাদের সঙ্গে আছেন, এস এম এ রাহিন আমাদের সাথে আছেন, সাগর আহমেদ আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি কেয়া ফুল আছেন, মেহেদি খান রাকা আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি আর যে শুভ সহ আরো অনেকে, শম্পা শিয়াল লি আমাদের সাথে, শেলি আমার হবে এটা, আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাজ্জিদ সাজদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এমডি সাগর হাওলাদার আছেন আমাদের সাথে, সাইমন তামির, সাইমা হোসেন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাহানা শাহ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, ইমন খান হৃদয়, এছাড়াও রকিব হাসান, কায়সার জয়, ইমন খান হৃদয়, তৌহিদুল ইসলাম আকাশ, মোহাম্মদ মুস্তাকিম, ফারহান ফাহিম, এম এইচ সজীব, মোহাম্মদ শাফিউল ইসলাম সহ আরো অনেকেই কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। রেডিও ফুর্তির যে পেজটা, সেই পেজেও আমাদের সঙ্গে অনেকে আছেন, এবং এই পেজে যারা আমাদের সাথে আছেন বা লিখছেন আমাদেরকে, তাদের কিছু কমেন্ট আমি এখন পড়তে চাই। আমাদের এখানে দেখতে পাচ্ছি আছেন এই মুহূর্তে সৈয়দ জিগার আলম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও জে পি ডি তপু আমাদের সাথে আছেন, ইকরামুল হক বিজয়, এফ এইচ হালিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন শুভ ঘোষ শুভ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি ইমরান, এমডি সাইফুল ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এ বি আর আহমেদ রিতাল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জে এফ শুভ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স যুবরাজ, ফারাবি বিনতে তিতাস, আশিকুর রহমান শিশির, সুমন সামাদ সহ আরো অনেকে।
থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে ছিলেন। এবং আমি এখন বিদায় নিব, যাবার আগে একটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনারা আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দেবেন নেক্সট উইকের জন্য। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhwtfm@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন, ঘটনাটি কমপ্লিটলি আপনাদের ব্যাপার। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকবেন। টাটা।